স্ট্রেঞ্জার থিংস সিজন 5 এর গল্প শুরু করার আগে আমাদের স্ট্রেঞ্জার থিংস সিজন 4 এর শেষের কিছু দৃশ্য সম্পর্কে জানতে হবে। সিজন 4 এ আমরা দেখেছিলাম 11 এবং তার গ্রুপের সাথে ভেগনার ডেমোগরেনের মারাত্মক লড়াই হয়। এই লড়াইতে তাদের পরাজয় হয়। এখানে ম্যাক্স গুরুতর আহত হলেও জীবিত থাকে এবং সে কোমায় চলে যায়। আর আমরা দেখেছিলাম হপার্স একটি জেলখানায় বন্দী অবস্থায় ছিল। সেখানে সে ডেমোগরগনকে মেরে মুক্ত হয়ে যায় এবং অবশেষে হকিংসে ফিরে এসেছিল। সবকিছু শেষ হওয়ার পরেও উইল আবারও আপসাইড ডাউনের সাথে সংযোগ অনুভব করেছিল, মানে ভ্যাগনার তখনও বেঁচে ছিল। আর এইদিকে পুরো হকিংসের লোকবাসী দেখে যে আপসাইড ডাউন হকিংসকে ক্রাশ করে ফেলেছে। পুরো হকিংস শহরটি 4 ভাগে বিভক্ত হয়ে যায়। আর এই 4টি ফাটলই ছিল আপসাইড ডাউনের 4টি গেট। আর এই 4টি গেটের নাম দেওয়া হয়েছিল G1, G2, G3 এবং G4। আর এভাবে আপসাইড ডাউন হকিংসকে দখল করে নেয়। আর এখান থেকে শুরু হয় স্ট্রেঞ্জার থিংস সিজন 5 এর ঘটনা প্রবাহ। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। এপিসোডের শুরুটা হয় 1983 সালের নভেম্বরের মাসের 3 তারিখে, যেখানে ছোট উইলিয়ামের আপসাইড ডাউনের ছোট ঘরটি দেখানো হয়। সেই ঘরের মধ্যে শুয়ে সে গান শুনছিল আর সে বিড়বিড়িয়ে বলছিল, আমার কি এখানে থাকা উচিত না এখান থেকে চলে যাওয়া উচিত। আর তখনই সেখানে একটি ডেমোগরগন এসে যায়, আর আমরা এটাকে মনস্টার বলে সম্বোধন করব। সেই মনস্টারটা উইলকে তাড়া করছিল। ভয়ে উইল একটি গাছের উপর উঠে যায়। নিজেকে মনস্টারের হাত থেকে বাঁচাতে অন্য গাছে যায়। কোনো মতে সে নিচে পড়ে গেলে মনস্টারটি তাকে টেনে ভেগনার কাছে নিয়ে যায়। এখানে প্রকাশ পায় উইল আসলে ভেগনার সঙ্গে আগেও দেখা করেছিল, যদিও তখন সে অচেতন অবস্থায় ছিল, তাই কিছুই তার মনে নেই। ভেগনা উইলকে দেখে বলে, আমাদের অপেক্ষা শেষ হয়ে গিয়েছে, চলো আমরা আবারও শুরু করি। এরপর বড় বড় শিকড়ের কেন্দ্রস্থল থেকে একটি ডাল উইলিয়ামের মুখে ঢুকিয়ে দেওয়া হয়। কোনো একটা অজানা তরল তার মধ্যে প্রবেশ করানো হয়। এরপর ভেগনা উইলকে উদ্দেশ্য করে বলে, আমার প্রতিটা ইচ্ছে আমরা একসাথে পূরণ করব। এরপর সিন চলে যায় 1987 সালে। সেখানে হলি নামের একটি মেয়ে ছায়ার মধ্যে কিছু একটা দেখতে পায় এবং তাকে হাই দেয়। তখন পেছন থেকে তার মা তাকে সবাইকে ব্রেকফাস্ট করার জন্য ডাকতে বলে। এরপর দেখা যায় সবাই একসাথে বসে নাস্তা করছে। নাস্তা করার পর যে যার মতো কাজের জন্য বেরিয়ে যায়। এখানে উইল, তার মা এবং তার বড় ভাই মাইকের বাড়িতে এসে থাকতে শুরু করেছে। এরপর সিন চলে যায় রবিনের কাছে। এখন সে আর্জে হয়ে গিয়েছে এবং হকিংসের ওয়েদার সম্পর্কে সবাইকে বলতে থাকে। সেই সাথে আজকে সে অনেক খুশি ছিল, কারণ আর্জে রবিন 500-এরও বেশি শো করে ফেলেছিল। এখন হকিংসের মিলিটারি সেনাবাহিনীদের পাহারা বসানো হয়েছিল, আর অনেকেই হকিংস ছেড়ে চলে গিয়েছে। হকিংসে অনেক ফাটল ধরেছিল, আর সেই ফাটলকে মিলিটারি বেসের লোকজন ভূমিকম্প বলে চালিয়ে দেওয়া হয়। আর সে ফাটা জায়গাগুলোতে লোহার পাত দিয়ে মুজিয়ে দেওয়া হয়েছিল। আর হকিংসে মিলিটারি এক্সেস কন্ট্রোল জোন নামের একটি এরিয়া তৈরি করা হয়েছিল, যেখানে যাওয়া সবার জন্য মানা ছিল। এরপর রবিন মজা করে বলে, আজ রবিন ডেটে যাচ্ছে, কিন্তু কার সাথে যাচ্ছে সেটা বলে না, কারণ যার সাথে যাচ্ছে সে তো আগে থেকেই জানে, এবং তার উদ্দেশ্যে একটি গান চালু করে। কিন্তু স্কোয়ার্কের সিস্টেমের কিছু ঝামেলা হওয়ার জন্য সেই গানটি আর চালু হয় না। তখন স্টিভ ডাস্টিনকে ফোন করে সমাধান চায়। ডাস্টিন স্টিভকে ম্যানুয়াল পড়তে বলে এবং রাগ করে ফোনটি কেটে দেয়। ডাস্টিন হেলফেয়ার ক্লাবের একটি টি শার্ট পরেছিল, তাই স্কুলের সবাই তাকে অদ্ভুত ভাবে দেখে। অ্যান্ডি নামের একটি ছেলে এসে তাকে হুমকি ধামকি দেয় আর বলে, হেলফেয়ারের ক্লাবটি ধ্বংস হয়ে গিয়েছে, তুমি কখনো এটাকে পুনরায় জীবিত করতে পারবে না। এটা নিয়ে তাদের মধ্যে অনেক কথা কাটাকাটি হয়। এরপর সেখানে লুকাস চলে আসে। লুকাস তার বাস্কেটবল তারকা হওয়ার প্রভাব ব্যবহার করে অ্যান্ডিকে ভয় দেখিয়ে সরিয়ে দেয়। এরপর সেখানে উইল আর মাইকও চলে আসে এবং সবাই মিলে অ্যান্ডিকে ভয় দেখিয়ে সেখান থেকে চলে যেতে বাধ্য করে। সবাই অ্যান্ডির মৃত্যুর পর সামহাও এগিয়ে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু ডাস্টিন একদমই পারেনি। সে এখনো গভীরভাবে কষ্টে ডুবে মরছে। মাইক ডাস্টিনকে বোঝানোর চেষ্টা করে যে এডি চাইতো তারা ভ্যাগনাকে থামানোর দিকে মনোযোগ দিক, নিজেদের নিয়ে ভাবার সময় এখন না। হফার যা বলেছে তাই আমাদের করতে হবে, তার রুলস এর বিরুদ্ধে যেও না। কিন্তু ডাস্টিন রেগে গিয়ে বলে, কিসের রুলস? আমরা কি কখনো রুলস ফলো করেছি? আমরা সবসময় আমাদের নিজেদের মনের কথা শুনেছি, আর এটাই সত্য। এটা বলে সে সেখান থেকে চলে যায়। এরপর আমাদেরকে 11কে দেখানো হয়। সে মিলিটারি সেনাবাহিনীর হাত থেকে বাঁচার জন্য দৌড়াচ্ছিল, কিন্তু শেষ রক্ষা আর হয় না। মিলিটারি সেনাবাহিনী তার পায়ে গুলি করে দেয়। খুশিতে সেনাবাহিনীরা তার দিকে এগিয়ে আসলে দেখে যে এটা আসলে 11 ছিল না। অন্যদিকে আসল 11কে দেখানো হয়। সে প্র্যাকটিস করছিল তার শক্তির। সেখানে সে হপার্স আর জর্জের সঙ্গে প্রশিক্ষণ করছিল। এল এখন 12 মিনিট 4 সেকেন্ডের রেকর্ড ভেঙেছে, কিন্তু 4 সেকেন্ড বেশি হওয়ার জন্য সে আবারও প্রশিক্ষণটি চালু করতে বলে, কিন্তু এতে হপার রাজি হয় না। কিন্তু বাধ্য হয়ে হফারকে তার কথা মেনে নিতে হয়, কারণ 11 খুব জেদি একটি মেয়ে ছিল। এরপর সিন চলে যায় স্কোয়ারকে, যেখানে তারা এখনো ম্যানুয়াল
ম্যানুয়াল খুঁজছিল। এরপর দেখা যায় যে তাদের সমস্যাটা হয়েছিল টাওয়ারের ওপরে। ন্যান্সির কাছে হিরো সাজার জন্য জনাথন আর স্টিভ কম্পিটিশন শুরু করে এবং কে আগে গিয়ে সিগন্যালটা ঠিক করতে পারবে সেটা নিয়েই তারা লড়াই শুরু করে দেয় এবং দুজনে একই সাথে ওপরে যায় এবং সিগন্যালটা ঠিক করে নেয়। এরপর আমরা ম্যারিকে দেখি যে বর্ডারের কাছে গার্ডকে এসে তার পরিচয় দিচ্ছে। সে চুপিসারে হকিংসে ঢুকছে ডেলিভারি ড্রাইভার সেজে। এরপর সে স্কয়ারকে চলে আসে, আসলে এখানে তার ডেলিভারি ছিল। ম্যারি ডেলিভারি জিনিসপত্র নিয়ে সময়ের আগে সেখানে পৌঁছে গিয়েছিল, যা দেখে রবিন আর ন্যান্সি অনেক অবাক হয়ে যায়। ম্যারি আসলে গ্রুপের জন্য অস্ত্র আর কিছু দরকারি জিনিসপত্র এনেছিল এবং সে জানায় যে একটা বার্ন মিশন পরিকল্পনা করা হচ্ছে, মানে আপস অ্যান্ড ডাউনের নির্ধারিত অভিযান চালাবে। এই জন্য তারা আপস অ্যান্ড ডাউনের পোর্টালটাকে পুড়িয়ে আপস অ্যান্ড ডাউনের ভেতরে প্রবেশ করবে। ম্যারি আরো বলে এটাই হতে পারে আমাদের শেষ সুযোগ ভেকনাকে খুঁজে বের করে সবকিছু শেষ করে দেওয়ার। এরপর রবিন কাজে লেগে যায়। রেডিওর মাধ্যমে সে তার সমস্ত বন্ধুদের কোডের মাধ্যমে একটি বার্তা পাঠায়। সবাই মিলে রেডিওর সেই মেসেজটা ডিকোড করে ফেলে। আসলে সেই মেসেজের মাধ্যমে জানানো হয় যে রাতে তাদের প্রস্তুত থাকতে হবে আপসাইড ডাউনের দুনিয়া যাওয়ার জন্য। এরপর তিনটি গ্রুপ যে যার মতো সিক্রেট জায়গায় গিয়ে রাতের প্রস্তুতি শুরু করে দেয়, কে কোন দায়িত্ব নেবে, কে কি করবে। এখানেই আমরা জানতে পারি যে তারা আর্মির কনফেকে অনুসরণ করে আপসাইড ডাউনে ঢোকার পরিকল্পনা করছে। এই গোপন মিশনের নাম ছিল ক্রাউল। ন্যান্সি আর মাইক হপারকে ম্যাকজে অর্থাৎ মিলিটারি এক্সপ্রেস কন্ট্রোল জোনে পাঠানোর জন্য পরিকল্পনা করা হয়। সেখানে তারা পরিকল্পনা করে হপার্স আপসাইড ডাউনে থাকবে আর ওপরে স্টিভ আর জাস্টিন হপারকে ফলো করবে। কাপিলারদের চোখে ফাঁকি দিয়ে তাদের হাতে মাত্র 2 ঘন্টা থাকবে আর এই 2 ঘন্টার মাধ্যমে হপার ভ্যাকনাকে খুঁজে বের করতে পারবে। কিন্তু এই প্ল্যানের মাঝে স্টিভ আর ডাস্টিনের মনে হয় যে ভ্যাকনা হয়তো মারা গিয়েছে, কারণ আগে সিজনে তার যে অবস্থা হয়েছিল তা থেকে বেঁচে থাকা প্রায় অসম্ভবই মনে হয়। এরপর ন্যান্সি আর মাইক বলে যে যদি সে সত্যি বেঁচে থাকে তাহলে গিয়ে তাকে দ্রুত শেষ করতে হবে আর এই পরিস্থিতি থেকে আমাদের বের হতে হবে। তাই তারা এই মিশন বারবার চালিয়ে যাবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না তারা ভ্যাকনাকে খুঁজে পায়, কারণ এইবার ভ্যাকনা ফিরে আসলে পুরো দুনিয়া শেষ করে দেবে। এরপর উইলের মাঝে অদ্ভুত অস্থিরতা শুরু হয়। এরপর সে দেখে যে তার মাথার উপর আকাশটা ঘুরছে। তাই সবাই এসে উইলকে জিজ্ঞেস করে কি হয়েছে, এইগুলো কি ভ্যাকনা করছে তোমার সাথে? তখন উইল বলে হয়তো আমরা মিশনে যাচ্ছি তাই জন্য আমরা হয়তো ভয় পাচ্ছি। তখন লুকাস বলে আমিও ভয় পাচ্ছি, তবে আমার মনে হচ্ছে আমাদের আশেপাশে ভ্যাকনা রয়েছে। ক্লাস বেল বাজতেই তারা আবার স্কুলে ছুটে যায়। এরপর আমরা হলিকে দেখি, সে প্লেগ্রাউন্ডে তার বান্ধবীর সাথে খেলা করছিল। টিচার এসে সবাইকে ক্লাসরুমে যেতে বলে, কিন্তু হলি একজন অচেনা ব্যক্তির সঙ্গে কথা বলতে চায়। এমন ভাবে কথা বলছিল যেন সে তাকে চেনে। কিছুক্ষণ পর টিচার তাকে আনতে গেলে সে দেখে হলি একা একা দাঁড়িয়ে কথা বলছে। এরপর আমরা ম্যাক যেতে দেখে একজন সার্জেন্ট র্যামেরেজ একটা ল্যাবে যায়। সেখানে একজন মহিলা ডক্টর আপসাইড ডাউনে ক্রিয়েচারদের নিয়ে গবেষণা করছিল। সেখানেই তাকে জানানো হয় যে এখন পর্যন্ত আর্মি 11কে খুঁজে পায়নি। এরপর তিনি আরো বলেন তোমাদের কমান্ডারকে বলো আমি এখানে অনেক বাজেভাবে ফেসে গিয়েছি। এখানে সব ইনোসেন্ট মানুষদের মেরে ফেলা হচ্ছে আর আমি কিছুই করতে পারছি না। যত দ্রুত সম্ভব হয় 11কে খুঁজে বের করো। এরপর আমরা 11কে দেখি যেখানে 11 হফারের সঙ্গে যাওয়ার জেদ করছিল, কিন্তু হফার সরাসরি তাকে না করে দেয় আর এই কথাটা 11 মোটেও ভালো লাগে না। এরপর জয়েজে হফারকে বোঝাতে আসে যে সে যেন 11 সাথে এত দৃঢ় আচরণ না করে। তখন হপার বুঝিয়ে বলে যে আর্মির লোকেরা শুধুমাত্র 11কেই খুঁজছে, তাকে দেখার সাথে সাথে তারা আবারও তাকে বন্দি করে ফেলবে, তাই আমার দায়িত্ব এখন তাকে রক্ষা করা। এরপর আমরা জানতে পারি যে তারা এই মিশনটা আগেও একাধিকবার করেছে, কিন্তু প্রতিবারই তারা ব্যর্থ হয়েছে। হপারের মনে হয় এবারও সে একই হবে। আর যদিও তার সামনে এখন ভেকনা আসে তাহলে সে সবার আগে নিজের জীবন বাঁচানোর চেষ্টা করবে, কারণ সে নিজের জীবন অকারণে নষ্ট করতে চায় না। হপার বলে আমি চাই না 11-এর কোনো বিপদ হোক, তাকে আমার দরকার, আমি আবারও তাকে হারাতে চাই না। এরপর জয়েস চলে যাওয়ার পর হপার একটা জিনিস বের করে, কিন্তু সেটা কি ছিল সেটা আমাদেরকে দেখানো হয় না। এইদিকে ডাস্টিন একটি এলিমেন্ট রুমে ঢুকে এবং সেখান থেকে একটি সাপ বেছে নেয়। এরপর সিন চলে যায় অ্যান্ডির কাছে। সে তার স্কুলের লকার খুলতে ভেতরে সেই সাপটিকে দেখে এবং সে ভয় পেয়ে যায়, কিন্তু সাপটি মোটেও বিষধর ছিল না। এটা জানার পর স্কুলের সব বাচ্চারা তার উপর হাসতে শুরু করে। এরপর মাইক তার বোন হলির স্কুলে যায়। ভেতরে তার মা টিচারের সঙ্গে কথা বলছিল আর বাইরে হলি বসেছিল। মাইক তখন হলিকে জিজ্ঞেস করে তোমার বন্ধু কি তোমাকে এখনো দেখা দেয়? তখন হলি বলে আমার কল্পনার বন্ধু মিস্টার ওয়ার্ডশিট আসলে আমাকে রক্ষা করার জন্য আসে এবং মাঝে মাঝে বলে হকিংসে নাকি অনেক মনস্টার আছে, তারা আমাদের মতো বাচ্চাদেরকে খেয়ে ফেলে। মাইক তাকে শান্ত করে বলে মনস্টার বলতে দুনিয়াতে কিছুই নেই, সবই তার কল্পনা। সে তখন কথা ঘোরানোর জন্য আর অনেক
কিছু বলতে থাকে। এরপর সে ডঙ্গিয়ন্স এবং ড্রাগনসের চরিত্রের উদাহরণ দিয়ে তাকে মোটিভেট করে কিভাবে ছোটবেলা সেও এইগুলো থেকে অনুপ্রেরণা পেত। এরপর আমরা সরাসরি ম্যাক্সের অবস্থায় ফিরে যাই। সে এখনো কোমায় রয়েছে। লুকাস বারবার এসে তাকে তার প্রিয় গান শুনিয়ে যায়, কিন্তু পরিস্থিতি দেখে মনে হচ্ছে গানটির কোনো প্রভাবই এখনো ম্যাক্সের উপর পড়ে না। এরপর আমরা উইলকে দেখি হাসপাতালে হঠাৎ করে রবিনের সাথে তার দেখা হয়ে যায়, কিন্তু রবিন তাকে দেখতে পায় না। এই জন্য সে রবিনকে খোঁজার জন্য তার পিছু নেয়। রবিন সেখানে এসেছিল তার প্রেমিকাকে বলতে যে তাদের ডেট টাচ করা সম্ভব হবে না। পরে রবিন তাকে মিষ্টি কথা বলে শান্ত করে নেয় আর একটু রোমান্টিক হওয়ার চেষ্টা করে, কিন্তু এই সব কিছু উইল দেখে ফেলে, যাতে করে তার মধ্যে অদ্ভুত একটি অনুভূতি শুরু হয় এবং হঠাৎ করে তার হাতে থাকা কোল্ড ড্রিঙ্কসটি মাটিতে পড়ে যায় এবং সে ভয়ে সেখান থেকে দৌড়ে চলে যায়। রবিনও তাকে দৌড়াতে দেখে ফেলে। এরপর ডাস্টিন এডির কবরস্থানে যায়। সেখানে রক্ত দিয়ে লেখা ছিল নরক থেকে এসেছে। পরে দেখা যায় যে সেই সাপটাকে মেরে ফেলে তার রক্ত দিয়ে এই লেখাটা লেখা হয়েছিল, আর এই কাজটা করেছিল অ্যান্ডি। এরপর খুব বাজেভাবে ডাস্টিনকে মারা হয়। এদিকে স্কোয়ার্সে সবাই মিলিত হয়। লোকাস ডাস্টিনকে রিস্ক করার চেষ্টা করে, কিন্তু ডাস্টিন কোনো রেসপন্স করে না আর তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। তখনই সেখানে 11 আর বাকিরা চলে আসে। এই সময় আমরা মাইক আর 11কে কথা বলতে দেখি। মাইক জানায় উইল অনুভব করছে যে তারা ভ্যাগনার খুব কাছাকাছি আছে, কিন্তু ঠিক কতটা সেটি কেউই বুঝতে পারছে না। মাইক আরো বলে যে সে 11-এর সঙ্গে নতুন ভাবে শুরু করতে চায় এবং হকের শহরকেও সে বাঁচাতে চায়। এরপর সবাই প্রস্তুত না শুরু করে। এখন যেহেতু ডাস্টিনের কোনো খবর পাওয়া যাচ্ছিল না, তাই স্টিফের সঙ্গে জনাথনকে রাখা হয়। অস্ত্র থেকে শুরু করে সব প্ল্যান তারা বাস্তবায়ন করতে কাজে লেগে পড়ে। স্টিফ আর জনাথন সিগন্যালে ফ্রিকোয়েন্সি দিয়ে আর্মি কনভয়কে ট্র্যাক করবে, কারণ সিগন্যাল ধরে রাখা খুবই গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে তারা হপারের সাথে যুক্ত থাকবে এবং জানতে পারবে যে হপার আপসাইড ডাউনে ঠিক কি করছে। এরপর তারা ম্যাক্সের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। রওনা হওয়ার আগে হপার জয়েসকে বাই বলে এবং সরাসরি তার মিশনের বেরিয়ে যায়। এরপর হলি দেখে যে তার মা বাবা ঝগড়া করছে। এটা দেখে সে পুরোপুরি বিরক্ত হয়ে গিয়েছে, ফলে সে রুমে গিয়ে কান্না করতে শুরু করে। এই সময় আর্মির দল তাদের মিশন কমপ্লিট করার জন্য আপসাইড ডাউনে সে গেটের দিকে এগোচ্ছে। লাইব্রেরির আশেপাশে পুরো এলাকা আর্মি আগে থেকে সিল করে রেখেছিল। এরপর তারা ফ্লেম ফায়ার ব্যবহার করে আপসাইড ডাউনে সেই জায়গাটা পুড়িয়ে ফেলে এবং সোজা ভেতরে প্রবেশ করে। হপারও সাথে সাথে ভেতরে ঢুকে যায়। আর এইদিকে স্টিভ আর জনাথন হপারের সিগন্যাল অনুসরণ করছিল। শুরুর দিকে সিগন্যাল বেশ ভালোই চলছিল, কিন্তু হঠাৎ করে দুর্ঘটনা ঘটে এবং সব গাড়ি একের পর এক ধাক্কা খেতে লাগে। এতে সিগন্যাল কিছুটা নষ্ট হয়ে যায় আর স্টিভ আর জনাথন সেটি ঠিক করার চেষ্টা করে। এরপর দেখা যায় উইল অনুভব করে যে সেখানে মনস্টার এসে গিয়েছে, আর তখনই সে মনস্টার গুলো আর্মির সবাইকে আক্রমণ করে এবং তাদের মেরে ফেলে। এই বিশৃঙ্খলার মাঝে হপারের গায়ে গুলি লাগে, কিন্তু সৌভাগ্যবশত সেই গুলিটা তার মাংস ভেদ করে বেরিয়ে যায়। একজন আর্মি সদস্য ট্রাক নিয়ে পালাতে চায়, কিন্তু মনস্টার তাকে তাড়া করে এবং তাকেও মেরে ফেলে। এখন পর্যন্ত হপারকে সে লক্ষ্যই করেনি। ট্রাক দুর্ঘটনার পর হপার নিচে নেমে আসে এবং মনস্টারগুলোর মুখোমুখি হওয়ার প্রস্তুতি নেয়, কিন্তু মনস্টারগুলো তার দিকে না এগিয়ে অন্যদিকে চলে যায়। এই পুরো ঘটনায় উইল তার ভিশনের মাধ্যমে অনুভব করছিল। এরপর দেখা যায় মনস্টাররা সোজাসুজি পৌঁছে গিয়েছে উইলসের কাছে। অবশেষে তাকে জাগানো হয় আর সে শ্বাসকষ্ট অবস্থায় থাকায় সবাইকে জানায় যে তার দেখা অনুযায়ী এবার ন্যান্সির পরিবারই হবে ভেগনার পরবর্তী শিকার। ন্যান্সি হতবাক হয়ে পড়ে এবং 11কে নিয়ে দ্রুত বাড়ির দিকে রওনা হয়। এইদিকে হঠাৎ করে হলির ঘরে অদ্ভুত কম্পন শুরু হয়। বিদ্যুৎ ওঠানামা করে, এর মানে দানবটি খুব কাছাকাছি চলে এসেছে। হঠাৎ ছাদ ফেটে লাল আলোর সাথে বিশাল দানব নেমে আসে, যেন নরকের দরজা খুলে গিয়েছে। হলি চিৎকার করতে থাকে, কিন্তু তার মা তখন বাথরুমে গান শুনছিল বলে তার চিৎকার শুনতে পায় না, আর তার বাবা ছিল বাড়ির বাইরে। দানবটি হলিকে ধরে মাটিতে ফেলে দেয়, কিন্তু সে কোনোভাবে পালিয়ে মায়ের কাছে যায়। হলি তার মাকে মনস্টারের কথা বলে, কিন্তু তার মা বলে এটা তোমার দুঃস্বপ্ন, তোমার সাথে এমনটা কিছুই হয়নি। তখনই তার মা হলির মাথাতে রক্ত দেখতে পায় আর সাথে সাথে সেখানে মনস্টারও চলে আসে। এইদিকে সবাই মিলে ন্যান্সির বাসার দিকে আসতে থাকে। মনস্টারের হাত থেকে বাঁচার জন্য ন্যান্সির মা কাছের বোতল দিয়ে মনস্টারকে আঘাত করতে থাকে। এরপর দেখা যায় ঠিক তখনই 11 আর ন্যান্সি এসে পৌঁছায়। তারা দৃশ্য দেখে স্তম্ভ হয়ে যায়। মেঝেতে রক্ত দেখতে পায়, সাথে তার মা পড়ে আছে। এরপর দেখানো হয় কিভাবে ন্যান্সির মাকে আঘাত করা হয়েছিল, আর সেই জায়গায় একটি পোর্টাল তৈরি হয়। সেই পোর্টালের ভেতরে 11 ঢুকে পড়ে হলিকে খোঁজার জন্য। এরপর ন্যান্সি তার মাকে হসপিটালে নিয়ে যায়। তার মায়ের কন্ডিশন অনেক খারাপ ছিল। এরপর সে ওয়াশরুমে যায় হাতে লেগে থাকা রক্ত পরিষ্কার করতে, কিন্তু কোনোভাবেই সে রক্ত পরিষ্কার হচ্ছিল না। সে অনেক ভয় পেয়ে গিয়েছিল। এরপর হাসপাতাল
হাসপাতালে বসে ন্যান্সি আর মাইক কথা বলছিল। ন্যান্সি নিজেকে দোষারোপ করতে থাকে। তখন মাইক বলে, আমরা কখনোই জানতাম না এমনটা হবে, আর এটা তো কখনোই ভাবিনি যে আমাদের সবাইকে রেখে হলিকে নিয়ে যাবে। তখন ন্যান্সি বলে, আমরা সব জানতাম, ভেগনা আগে থেকে আমাদের সব বলেছিল, শুধু সে 4 গেটের কথা বলেনি, সাথে আরো বলেছিল মা বাবার হলি সবাই মারা যাবে, কিন্তু আমরা তার কথা বিশ্বাস করিনি। এখন সে ফিরে এসেছে তার প্রতিশোধ নিতে আর আমাদেরকে শাস্তি দেওয়ার জন্য। সবাইকে যেভাবে মেরে ফেলেছে আমাদেরকেও সে মেরে ফেলবে। তখন লুকাস বলে, আমার মনে হয় না যে সে আমাদেরকে শাস্তি দিতে চায়। ভেগনা কোনো কাজ এমনি এমনি ছাড়ে না, হয়তো তার কোনো পরিকল্পনা আছে, আর না হলে সে তোমার মা বাবার হলিকে মেরেই ফেলতো, জীবিত রাখতো না। এর মধ্যে হয়তো কোনো কিছু রহস্য রয়েছে যা তুমিও জানো না, আমিও জানি না। চিন্তা করে দেখো, কয়েক বছর আগে ঠিক উইলও এইভাবে হারিয়ে গিয়েছিল, আর ঠিক একই সময় তখন সে আরো ব্যাখ্যা করে, উইল 12 নভেম্বর হারিয়ে গিয়েছিল, আর ঠিক 6 দিন পর সবকিছু বদলে গিয়েছিল। আর হলিকে যদি কেউ বাঁচাতে পারে তাহলে সেটা হচ্ছে 11। এরপর ন্যান্সির বাড়িতে তদন্ত করা হয়। তখন একজন জিজ্ঞেস করে, মহিলাটার মেয়ে কি এখানে একা এসেছিল? আরেকজন বলে, হ্যাঁ একা এসেছিল। এরপর সেই লোকটি বাড়ির সিসিটিভি ফুটেজ চেক করার জন্য সবাইকে আদেশ দেয়। এরপর আমরা 11কে দেখতে পাই, সে এখন আপসাইড ডাউনে রয়েছে। হঠাৎ কেউ আসার শব্দ শুনে সে সতর্ক হয়ে যায় এবং তার উপর আক্রমণ করে, কিন্তু দেখা যায় সে আসলে হপার ছিল। সে দ্রুত দৌড়িয়ে গিয়ে হপারের কাছে ক্ষমা চায়। হপার জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? তোমার এখনই এখান থেকে বের হওয়া উচিত। কিন্তু 11 কিছুই শুনে না। সে তার হাত থেকে টর্চ নিয়ে দেখে ভেগনার অনুসারী সেই মনস্টারের রক্তের দাগ। সে বুঝিয়ে দেয় সম্ভবত মনস্টারটির কিছু শক্তি হারিয়ে গিয়েছে, আর রক্ত একেবারেই তাজা, মানে ভেগনা ঠিক এখানেই রয়েছে। সে দ্রুত হপারকে জানায়, হলি এখন ভেগনার নিয়ন্ত্রণে, সময় নষ্ট করার সুযোগ নেই। ওইদিকে উইল তার মায়ের সঙ্গে বসে নিজের অনুভূতিগুলো ব্যাখ্যা করে। সে জানায় ভেগনা যা করেছে সব যেন নিজেও দেখতে পায়। মাঝে মাঝে মনে হয় তার জায়গাতেই সে আছে। এমনকি ভেগনা আঘাত পেলেও উইলও ব্যথা অনুভব করে, যদিও কেন এমনটা হয় সে জানে না। সে মাকে জানায় যেদিন তাকে অপহরণ করা হয়েছিল সেই সময় থেকে তার জীবনটা একদমই বদলে গিয়েছে। মাঝে মাঝে মাথার নিচে অদ্ভুত যন্ত্রণা হয়, কিন্তু সাম্প্রতিক সময়ে এই ব্যথাটা আরো অনেক বেড়েছে। ঘটনাগুলো যত এগোচ্ছে সবকিছু যেন শেষের দিকে এগোচ্ছে। এই সময় রবিন নিচে নেমে এসে উইলকে রেডিওর সঙ্গে তুলনা করে ব্যাখ্যা করে। যেহেতু ভেগনা আশেপাশে থাকলে উইল তার উপস্থিত অনুভব করতে পারে, তাই রবিন তাকে অ্যান্টিনের সাথে তুলনা করে। সে আরো বলে, ভেগনা যখন এক পা ফেলে তুমিও তখন তা টের পাও। উইল তার কথা ঠিক মনে করে, আর সে জানায় 2 দিন আগে সে নিজেকে স্কুলে দেখেছিল, অর্থাৎ ভেগনা হয়তো সত্যি হলির দিকে এগোচ্ছিল। মা ভয়ে ভয়ে ওই ধারণা উইলের মাথা থেকে মুছে দিতে চায়। জর্জিয়াস রবিনের দিকেও বিরক্ত ভাবে তাকায়, কারণ সে চায় না তার ছেলে আবারও ভেগনার সাথে জড়াক। তাই রবিন সেখান থেকে চলে যায়, কিন্তু সঙ্গে সঙ্গে একটা অজুহাত বানায়। ওয়াকি টকিতে নাকি লাল বাতি জ্বলছে, মানে ত্রুটি আছে, আর এই সব কিছুই ছিল তার নাটক, যেন সে উইলকে তার মা থেকে আলাদা করে নিতে পারে। এরপর রবিন উইলকে বলে সে চায় না উইলের মায়ের কথায় সে ভেসে যাক। হোলিকে বাঁচাতে উইলের শক্তি লাগবে, কারণ তার ক্ষমতা এখন আর সাধারণেই। সে তাকে বুঝিয়ে দেয় উইল এখন যেন এক সুপার হিরো। উইল তার কথা বিশ্বাস করে এবং দুজনে দ্রুত স্কুলে ছুটে যায়। হলি স্কুলে ঠিক কি দেখেছিল সেই স্মৃতি অনুসরণ করে। ওইদিকে অবশেষে ডাস্টিনকে দেখা যায় একেবারে আহত অবস্থায়, কিন্তু ওর সাথে কি হয়েছিল তা তার বন্ধুদেরকে বলে না। সে ইম্পর্টেন্ট কাজের সময় এই অবস্থায় পড়েছিল বলে সবাই তাকে বকাঝকা করে, আর বলে এখন এইসব করার সময় নয়, তাদের আরো গুরুত্বপূর্ণ কাজ আছে। তারা শব্দের সিগন্যাল অনুসরণ করার চেষ্টা চালিয়ে যায়। জর্জিয়া তার ছেলে জনাথনের সাথে কথা বলে আর তাকে জিজ্ঞেস করে রবিন যে যন্ত্রের ত্রুটির কথা বলেছিল সেটা কি। তার কেউই উত্তর দিতে পারে না, ফলে মা বুঝে যায় রবিন তাকে মিথ্যা কথা বলেছে। এইদিকে রবিন আর উইল সবকিছু বুঝে যায়। উইল ভবিষ্যৎ দেখেনি, বরং ভেগনার ভেতর থেকে তাকে দেখানো হয়েছে। সে দেখেছে ভেগনা কিভাবে তার শিকার বেছে নিয়েছে। এইদিকে হাসপাতালে মাইক কফি নিতে গিয়ে একটি বই দেখে, যা দেখে হলির কল্পনা সেই চরিত্রটার কথা মনে পড়ে যায়। মাইককে হলি এ বিষয়ে আগেও বলেছিল। সে ন্যান্সির সঙ্গে আলোচনা করে। হলি বলেছিল ওই কল্পনার চরিত্র নাকি বলেছিল তাদের দুনিয়াতে দানব আছে এবং সে এসে তাকে সেগুলো থেকে রক্ষা করবে। মাইকের সন্দেহ হতে শুরু করে হয়তো চরিত্রটা মোটেও কাল্পনিক নয়, বরং সত্যিকারের কেউ, যে হলিকে নেওয়ার জন্য এতদিন প্রস্তুত নিয়েছিল, যেমনটা সে উইলের ক্ষেত্রেও করেছিল। তারা সিদ্ধান্ত নেয় হলির মায়ের সঙ্গে কথা বলবে, কিন্তু হাসপাতালে কেউ তাদের ভেতরে ঢুকতে দেয় না। এতটাই অস্বাভাবিক যে ন্যান্সির সন্দেহ আরো বেড়ে যায়। নার্স ডক্টরকে জানালে ডক্টর অদ্ভুতভাবে উত্তর দেয় হলির মা নাকি গলায় আঘাত পেয়েছে, তাই কথা বলতে পারবে না। সে তাদের ফিরিয়ে দিতে চায়। ন্যান্সির কাছে ব্যাপারটা আরো সন্দেহজনক লাগে, তাই ন্যান্সি নার্স
সাজে এবং মাইকে রোগী বানিয়ে তারা ভেতরে ঢুকে এবং তাদের পরিকল্পনা সফল হয়। ডাক্তার পাশ দিয়ে গেলেও তাদের চিনতে পারে না। তারা তাদের মায়ের কাছে গিয়ে তাকে আশ্বস্ত করে এবং অনুরোধ করে যা জানে তা যেন সে লিখে দেয়। ন্যান্সির মা লিখে জানায় যে শেষ দিন হলিকে স্কুলে দেখা গিয়েছিল। সে নাকি একা একা নিজের সাথে কথা বলছিল। সেই রাতে একজন লোক নাকি তাকে নিতে আসবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল। আর বর্ণনা ছিল লম্বা, ফর্সা, হালকা সোনালী রঙের, আর তার নাম ছিল হেনরি। নাম শুনে ন্যান্সি আর মাইক হতবাক হয়ে যায়। বর্তমান সময়ে আমরা দেখি হেনরি সত্যি হলির হাত ধরে তাকে নিজের বাড়িতে নিয়ে যাচ্ছে। জায়গাটি যেন হলির স্বপ্নের মতো। অন্যদিকে 11 আর হপার অবশেষে আসল গেটের কাছে পৌঁছিয়ে যায়, যা ভ্যাগনার জীবনের টিস্যু দিয়ে তৈরি করা এক বিশাল আকৃতির দেওয়াল ছিল। তারা বুঝতে পারে যে তারা এই দেওয়ালটা ভেদ করতে পারবে না। দেওয়ালের ঠিক সামনেই হলির জুতাও পড়েছিল। 11 আর হপার দুজন মিলে দেওয়ালটাকে খোলার চেষ্টা করে। 11 তার শক্তি দিয়ে চাপ দেয় আর হপার চেষ্টা করে যতটা পারে সেই শিরাযুক্ত অংশগুলো কাটতে, কিন্তু তাদের কারোই ক্ষমতা যথেষ্ট ছিল না। দেওয়ালটা তাদের চেয়েও বেশি শক্তিশালী ছিল। তারা যতটুকুই ফাঁকা তৈরি করেছিল মুহূর্তে আবারও সেটা জোড়া লেগে যায়। তবুও 11 হাল ছাড়ে না। সে ঠিক করে এবার তাকে শক্তি দিতে হবে। তাই সে হপারের কাছে কিছু খাবার চায়। হপার থেকে শুকনো মাংসের ছোট একটা কৌটা দেয়, কিন্তু 11 সেটা তার মুখের সামনে ছুঁড়ে ফেলে দেয়, কারণ এই কৌটাটা ছিল ছোট আর 11 তো এইসব খাবার পছন্দই করে না। তখন হপার মজা করে বলে, আমি তো একাই আসবো ভেবেছিলাম, জানতাম না আর কেউ আমার সঙ্গে আপসাইড ডাউনে ঢুকবে। অবশেষে 11 বাধ্য হয়ে সেই মাংসটা খেয়ে ফেলে। ঠিক সেই মুহূর্তে তারা দেখে সেনাবাহিনীর গাড়িগুলো তাদের দিকে এগিয়ে আসছে, আর সেগুলো তরঙ্গ কম্পন প্রচন্ড শক্তিশালী ছিল, কারণ সেই সৈন্যদের শৈলেও আছে ভেগনার জিনের কিছু অংশ। এইদিকে জয়েস উইলকে খোঁজার জন্য বেরিয়ে পড়ে। অবশেষে রাস্তায় তাকে পেয়েও যায় আর বকাঝকা করতে থাকে। তখন উইল মায়ের ওপর অনেক রেগে যায় আর বলে, আমি এখন বড় হয়ে গিয়েছি। তখন জয়েস বলে, মুখ সামলে কথা বলো, আমি তোমার মা। তখন উইল বলে, তাই বলে কি তুমি সবসময় ঠিক হবে? এমনটা না, তোমার আগের পরিকল্পনাটা অনেক বাজে ছিল। আমি চাই সবাইকে সুরক্ষিত রাখতে, কিন্তু হাত গুটিয়ে বসে থাকলে কিছুতেই তা হবে না। আমাদেরকে বের হয়ে এই সমস্যার মোকাবেলা করতে হবে। ভেগনা এত তাড়াতাড়ি থামবে না। সে আরো বাচ্চাদেরকে কিডন্যাপ করবে। আমরা চাইলে তাকে থামাতে পারি। উইল তার মাকে হুমকি দিয়ে বলে, এরপর থেকে তুমি যদি আমাকে বাচ্চাদের মতো লুকিয়ে রাখতে চাও, আমি এটা কখনোই মেনে নেব না। এরপর স্কুলে হেনরিকে দেখানো হয়। সে তার পরবর্তী শিকার বানাতে চায় ডেরেককে। আর আমরা সবাই অবশ্যই হেনরিকে চিনি। সে আসলে সেই সাইকো যাকে আমরা ভেগনা নামে চিনি। এখন সে হেনরি রূপে এসেছে আর হলিকে নিজের বাড়িতে রেখে আদর যত্ন করছে এবং ভালো মানুষের অভিনয় করছে। সে হলিকে বলে, আমি তোমার জন্য এমন আরেকজনকে আনবো যাকে তুমি খুব পছন্দ করো। কিন্তু যখন সে হলিকে তার স্কুলে সেই ছেলেটির কথা মনে করিয়ে দেয়, হলির মুখটা বিগড়ে যায়, কারণ ছেলেটিকে সে পছন্দই করে না। তখন হেনরি তাকে আশ্বস্ত করে বলে, তোমার মা বাবা ভালো আছেন। তারা জেনে খুশি হবে যে তুমি এখানে নিরাপদে আছো। তবে আমি না থাকলে অবশ্যই তুমি কখনোই বাড়ির বাইরে যেও না, বিশেষ করে ওই জঙ্গলে যাবে না। আর যদি সেই ছেলে তোমাকে বিরক্ত করে তাহলে তুমি এসে আমাকে খবর দিও। হেনরি বেরিয়ে গেলে হলি পেছন ফিরে তাকে বিদায় জানাতে চায়, কিন্তু সেখানে কেউই ছিল না। তার বুকটা ধক করে ওঠে, কিন্তু সে নিজেকে সামলে নেয় এবং নতুন পরিবেশটা উপভোগ করার সিদ্ধান্ত নেয়। এইদিকে মিলিটারি সেনাবাহিনীরা কাছাকাছি আসায় হপার আর 11কে লুকাতে হয়। 11-এর শরীরের চার্জ শেষ হয়ে গিয়েছিল, ফলে সে অনেক দুর্বল হয়ে যায়। সেনারা তাদের গাড়ি থেকে নেমে মনস্টারের দরজায় হিসু করে দেয়। এরপর সেখানে হপার আর মিলিটারি সেনাবাহিনীর সাথে জবরদস্ত মারামারি চলে, কিন্তু এক পর্যায়ে হপার হাঁপিয়ে গেলে সে আর কিছুই করতে পারে না। তখন অনেক কষ্ট করে 11 মিলিটারি সেনাবাহিনীর ওপর আক্রমণ করে তার শক্তির মাধ্যমে। একে একে সবাইকে 11 ঘায়েল করে দেয়। শুধুমাত্র একজন সেনাকে তারা বন্দী করে রেখেছিল। এইদিকে আবারও হলিকে দেখানো হয়। সে আলমারি খুলে একের পর এক সুন্দর পোশাক পরতে থাকে। সে একটি প্রিন্সেসের মতো জামা পরে নেয় এবং হঠাৎ করে দরজায় ধাক্কাধাক্কি শব্দ শুনতে পায়। হলি ভাবে নিশ্চয়ই সে বিরক্তকর ছেলেরা এসেছে, কিন্তু দরজা খুলতে সে কাউকে এখানে দেখতে পায় না। এরপর সে চিঠির বক্স দেখলে সেখানে একটি খাম পায়। সেখানে লেখা ছিল, জঙ্গলে দেখা করো, আর সাথে দেওয়া ছিল ছোট একটা দিক নির্দেশনার কম্পাস, আর সে চিঠিতে আঁকা ছিল মানচিত্র। এরপর মানচিত্র খুলে দেখে যে পূর্বের দিকে একটি নির্দিষ্ট স্থানে তাকে যেতে বলা হয়েছে, কিন্তু হেনরি তাকে পই পই করে মানা করে দিয়েছিল ওই দিকে যেতে। তারপরেও সে সিদ্ধান্ত নেয় সে সেখানে যাবে। তবে সে এক মুহূর্তে হেনরির কথা মনে করে। তারপর নানা দ্বিধার পর সে জঙ্গলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। অন্যদিকে উইল সবার সাথে মিলিত হয়ে ব্যাখ্যা করে সে আর রবিন কি কি আবিষ্কার করেছে। সে বলে, আমি রবিনের সাথে স্কুলে গিয়েছিলাম। এরপর হঠাৎ যেসব দৃশ্য দেখেছিলাম যা হলির কিডন্যাপের সাথে একদম হুবহু মিলে যায়। আমি সেখানে ভ্যাগনার চোখ দিয়ে দেখেছিলাম। এই স্কুলে ডেরেক নামে
নামের ছেলেটি তার পরবর্তী শিকার হতে চলছে। উইল ব্যাখ্যা করে তাদের যেভাবেই হোক সেই ছেলেটাকে বাঁচাতে হবে। তার বন্ধুদের মাথায় প্রশ্ন আসে উইল কিভাবে ভেগনার ভেতর থেকে ভিকটিমদের চোখ দিয়ে দেখতে পায়। তখন রবিন আর ন্যান্সি ব্যাখ্যা করে ভেগনা হচ্ছে এমন একটি সিরিয়াল কিলার যে তার টার্গেটের মস্তিষ্কে ঢুকে পড়ে আর তাদের নিয়ন্ত্রণ করে। আর যেহেতু ভেগনার শক্তির একটা বড় অংশ এখনো উইলের মধ্যে আছে, তাই সে ঠিক ভেগনার মতনই সব অনুভব করতে পারে। এরপর তারা মানচিত্র বের করে সামনে কিভাবে এগোবে তা ঠিক করতে থাকে। তাদের পরিকল্পনা ছিল ডেরেককে যেভাবেই হোক কিডন্যাপ করে এমন জায়গায় রাখা হবে যেখানে কেউই তার ক্ষতি করতে পারবে না, আর তার চোখে কালো কাপড় দিয়ে বাঁধা হবে। আর ঠিক সেই সময় তারা ডেরেকের বাড়িতে ভেগনার পাঠানো মনস্টারকে কাবু করবে। এটা শুনে অনেকেই বলে একজন বাচ্চাকে কিডন্যাপ করা উচিত হবে না, কিন্তু জয়েস তাদেরকে বোঝায় যে এটা কোনো কিডন্যাপ নয়, আমরা সেই ছেলেটিকে বাঁচাতে চাই। উইল তার মাকে সাপোর্ট করতে দেখে সে খুবই খুশি হয়। এরপর তারা ভাবে যে যদি মনস্টারকে ধরার সময় তাদের পরিবারের কেউ যদি জেগে যায় তাহলে তাদেরকে জেলের ভাত খাওয়াবে। এই জন্য তারা পরিকল্পনা করে ডেরেকের পুরো পরিবারকে ঘুমের ওষুধ খাওয়াবে। কিন্তু প্রশ্ন উঠে এই কাজটা তারা করবে কিভাবে। এরপর লোকাস তার বোন এরিকার কাছে যায়, কিন্তু এরিকার সাথে ডেরেকের বড় বোনের তেমনটা বনে না। এই জন্য এরিকা কাজটি করতে রাজি হয় না, কিন্তু লোকাস সবকিছু এক্সপ্লেন করে যে হলিকে খুঁজে বের করার জন্য আমাদের তার সাহায্য দরকার। তখন এরিকা রাজি হয়ে যায়। হপার আর 11কে দেখানো হয় তারা সে বন্দি সৈনিককে নিয়ে কথা বলছিল। 11 বলে আমি তোমার কথা শুনে ফেলেছি, ওই সৈনিক তাহলে শুশু করেছে। তখন হপার বলে এতে আমাদের কি আসে যায়। 11 বলে নিশ্চয়ই সে সৈনিক সেই দাল সম্পর্কে জানে, তাই হয়তো সে এই কাজটি করেছে। তার কাছ থেকে আমরা মনে হয় অনেক তথ্য পেতে পারি। তাদের দুজনের মধ্যে অনেক তর্কতর্কি হয়। 11 বলে আমাকে 20 মিনিট সময় দাও, আমি তার মাথা থেকে সব তথ্য বের করে নেব। 11-এর জেদের ঠেলায় হপার রাজি হয়ে যায়। এরপর হপার সৈনিককে জিজ্ঞাসাবাদ শুরু করে। হপার বলে তুমি নাকি দেশ রক্ষার সৈনিক, আমিও সেনাবাহিনীতে ছিলাম, আমি জানি কারা দেশের জন্য লড়াই করে আর কাদের গোপনে পাঠানো হয়। আর আমি এটাও জানি তোমাদের লক্ষ্য আপসাইড ডাউনের প্রাণীগুলোকে ধরার পর তাদের ক্লোন তৈরি করা, এরপর সবকিছুর উপর নিয়ন্ত্রণ চালানো। শেষে তো দেখি তোমরা একটা ছোট মেয়ের পেছনে হিংস্র কুকুরের মতো লেগে আছো। সৈনিক খেপে উঠে বলে ও মেয়ে নয়, ও একটা দানব। এতে তাদের আসল উদ্দেশ্য পরিষ্কার হয়ে যায়। তারা 11কেও ধরতে চায় আর পরীক্ষা নিরীক্ষা করতে চায়, যেমন ভাবে তারা সবকিছুর উপর পরীক্ষা নিরীক্ষা চালায়। সৈনিককে জিজ্ঞেস করতে করতে হপার বলে তোমরা কি ডক্টর কে সম্পর্কে কিছু জানো। দূরে দাঁড়িয়ে থাকে 11 সৈনিকের মস্তিষ্কে ঢোকার চেষ্টা করে, ঠিক যেমনটা ভেগনা করে। এতে 11 প্রচন্ড কষ্ট পায়। সৈনিক যন্ত্রণায় চিৎকার করে ওঠে। তবু 11 দেখতে পায় গোপন লেবের ভেতরে কি যেন আছে। সে বন্ধ দরজাটা, যেটার পেছনে তার জন্য সবচেয়ে বড় দুর্বলতা লুকিয়ে আছে। সে ল্যাবের ভেতরে হাঁটতে থাকে আর তার মন থাকে সেই দরজাটার দিকে। হপার জিজ্ঞেস করে দরজার ভেতরে কি আছে বলো, আর যদি না বলো 11 তোমার মাথার খুলি উড়িয়ে দেবে। তখন 11 সৈনিকের মস্তিষ্কে অনেক শক্তি প্রয়োগ করে, ফলে সৈনিক অনেক কষ্ট পায়। এরপরও সে মুখ খুলে না। ঠিক তখনই ঘোর কেটে আসে। 11 জোরে চিৎকার করে ওঠে। হপার দৌড়ে তার কাছে যায়। তখন 11 হপারকে জানায় ভেতরে তার মতো শক্তিশালী কেউ আছে। এইদিকে উইলের পরিকল্পনা অনুযায়ী এরিকা টিনাদের পরিবারের জন্য প্যানকেক বানিয়ে নিয়ে যায় এবং এমন ভাব করে যেন এতদিনের ঝগড়া ভুলে সে ডেরেকের বোনের সঙ্গে সম্পর্ক ঠিক করতে এসেছে। সবাই বসে কেক খাচ্ছিল, কিন্তু এরিকা আসলে খাবার ভান করছিল আর খাবারটা টেবিলের ফাঁকে লুকিয়ে রাখছিল। ডেরেকের বোন শুধু খেতে অস্বীকার করে, কারণ সে তখন ডায়েটে ছিল। এরিকা আর টিনা খাবার নিয়ে তর্ক করতে থাকে। এরই মধ্যে একে একে করে টিনার মা, বাবা, ভাই সবাই অজ্ঞান হয়ে যায়, যা দেখে টিনা এরিকাকে অ্যাম্বুলেন্স আনতে বলে। তখন এরিকা হঠাৎ উঠে বলে আমি তোমাকে আগেই বলেছিলাম প্যানকেকটি খেয়ে ফেলো, এখন নাও ঠালা বুঝো। এরপর সে ইনজেকশন বের করে তাকে পুশ করে অজ্ঞান করে ফেলে। পরিকল্পনা অনুযায়ী সবাই ডেরেকের পরিবারকে তাদের ঘর থেকে সরিয়ে ফেলে। এরপর তারা ভেগনা দানবের জন্য ফাঁদ পেতে রাখতে শুরু করে। সেখানে তারা ধাতব কাঁটা তার, বিস্ফোরক সব প্রস্তুত করে রাখে। এইদিকে উইল টেনশনে থাকে এবং নিজের মাকে বলে যে সে মিথ্যে বলেছে, তার অনুমতি ছাড়া যে কোনো কাজ সে কখনোই করবে না। সে প্রতিশ্রুতি দেয় যে সবকিছু ঠিক হয়ে যাবে, তারা ছোট বাচ্চাদেরকে বাঁচাবে এবং হলিকেও খুঁজে পাবে। এর মধ্যে ডেরেকের বাড়িতে সে মনস্টারটি হাজির হয় এবং একটি নতুন গেট খুলে যায়। আর মনস্টারের জন্য ফাঁদগুলো আগে থেকে প্রস্তুত ছিল। আর লোকাসকে ইচ্ছা করে টোপ হিসেবে রাখা হয় যাতে দানবটি তাকে অনুসরণ করে। দানবটি প্রথমে সব ফাঁদে পড়ে, এমনকি আগুনেও পড়ে যায়, কিন্তু দুর্ভাগ্যক্রমে সে পালিয়ে যায়। তারা তার পেছনে ধাওয়া করে আর ডাস্টিন রেডিওতে সংকেত ব্যবহার করে দানবটির অবস্থান জানতে থাকে। এইদিকে উইল, তার মা, রবিন সবাই মিলে ডেরেক আর তার পরিবারের সঙ্গে অপেক্ষা করছিল। তখনই হঠাৎ করে উইল বলে ওঠে ওটা আমাদের কাছে আসছে, এখনই আসছে। এইদিকে হলি হাঁটতে হাঁটতে একটি বিশাল গুহার সামনে পৌঁছায়। কাছে যেতেই তার বুক কেঁপে ওঠে। সে চিৎকার করে হেনরিকে ডাকতে
ডাকতে থাকে। এরপর দূরে একটি ছায়া দ্রুত চলতে দেখি সে ভয় পেয়ে লুকিয়ে যায় আর হ্যান্ডের বাড়ি থেকে আনা লোহার শিকটা শক্ত করে ধরে। কিন্তু এখানে অবাক করার মতো ঘটনা ঘটে। গুহার ভেতরে যে ছায়াটি দেখিয়েছিল সেটা ছিল ম্যাক্স, কিন্তু প্রশ্ন হলো ম্যাক্স তো কোমায় শুয়ে আছে, তাহলে এটা কে? এই প্রশ্নের উত্তর আমরা একটু পরেই জানতে পারবো। এরপর গল্পটি এপিসোড 4-এ চলে যায়। ডিরেক্ট ছটফট করতে থাকে। তখন জয়েস তাকে বোঝানোর চেষ্টা করে আমরা কোনো খারাপ মানুষ না, আমরা একটি মনস্টার থেকে তোমাকে বাঁচাতে চেষ্টা করছি। কিন্তু উল্টো ডিরেক্ট তাদেরকে মনস্টার বলে সম্বোধন করে। এরপর সে নিজেকে মুক্ত করে সবার কাছ থেকে পালাতে থাকে এবং একটি চিলেকোঠে উঠে যায়। আসলে ডিরেক্টও মিস্টার ওয়ার্ডশিটকে দেখছিল এবং সে মনে করতো ওয়ার্ডশিট তাকে মনস্টারের হাত থেকে রক্ষা করবে। তাই সে সবাইকে বলে ওয়ার্ডশিট আমাকে প্রতিশ্রুতি দেয় সে আমাকে মনস্টারের হাত থেকে রক্ষা করবে। কিন্তু সবাই যখন বলে মিস্টার ওয়ার্ডশিট একজন দানব, সে একদমই মানতে নারাজ যে ওয়ার্ডশিট একজন মনস্টার। এরপর উইল মনস্টার আসার অনুভব করে। তখনই দরজায় মনস্টার চলে আসে। জয়েস কুড়াল নিয়ে দরজার সামনে দাঁড়ায় আর মনস্টারকে মোকাবেলা করে। আর আমরা দেখি দানবের সাথে উইলের শরীরের কানেকশন আছে, কারণ মনস্টার যখন ব্যথা পাচ্ছিল একই সময় উইলও নিজের শরীরে ব্যথা পাচ্ছিল। এরপর কিছুক্ষণ সেখানে মনস্টারের সাথে লড়াই হওয়ার পর মনস্টারটি একটি পোর্টাল খুলে আপসাইড ডাউনে ঢুকে যায়। ডাস্টিন স্টিভকে তার পিছু নিতে বলে, কিন্তু স্টিভ রাজি হয় না। অনেক কথা বলার পর শেষ পর্যন্ত সে রাজি হয়ে যায় আর সে পোর্টাল বন্ধ হওয়ার কিছু সময় আগে তারা গাড়ি নিয়ে আপসাইড ডাউনে পৌঁছিয়ে যায় আর মনস্টারটির পিছু নিতে থাকে। এদিকে উইল ভীষণ দেখে অনেক ভয় পেয়ে যায়। এরপর কি হবে জানি না, তবে আই পার্সোনালি ফিল দ্যাট যদি ডেমো মর্গানদেরকে মেরে ফেলা হয় তাহলে উইলের কি হবে। এরপর আমরা মিলিটারি পুলিশ অফিসারদেরকে দেখিয়ে যারা প্রতিটি বাড়িতে গিয়ে গিয়ে বাচ্চাদের তাদের সাথে নিয়ে যায়। এরপর উইল দরজায় একটি ছবি আঁকে, তবে সেই ছবিটা কি ছিল সেটা সে জানে না, কিন্তু সে অনুভব করতে পারে এই জিনিসটা হ্যান্ডের কাছে অনেক গুরুত্বপূর্ণ। এরপর জয় জিজ্ঞেস করে তুমি কি হলিকে কোথাও দেখেছো? তখন উইল তার পেছনে দেখা সবকিছু তাদেরকে বলতে থাকে। উইলের পেছনে সে দেখে আপসাইড ডাউনে অনেকগুলো বাচ্চাকে বন্দি করে রাখা হয়েছে, যেখানে হলিও রয়েছে। তবে হ্যান্ডের হলির পরে টার্গেট ছিল ডেরেক, কিন্তু ভাগ্যক্রমে সে বেঁচে গিয়েছিল। তবে হ্যান্ডের টার্গেট ছিল মোট 12টি বাচ্চাগুলো নিয়ে সে কি করবে সেটা আমরা জানি না। এরপর সেখানে মাইগাল লুকাস এসে বলে মিলিটারি পুলিশরা সব বাচ্চাদের তাদের গাড়িতে করে নিয়ে যাচ্ছে, যা শুনে জয়স খুব অবাক হয়ে যায়। এরপর ডক্টর কে দেখানো হয়। আসলে উনি ভাবছিল 11 সব বাচ্চাদেরকে কিডন্যাপ করছে, কিন্তু কেন করছে সেটা তার জানা ছিল না। এই জন্য তিনি মিলিটারি পুলিশদের অর্ডার করেন যে কোনো ভাবে হোক না কেন ম্যাক যেতে 11কে নিয়ে আসতে। একজন সেনা অবাক হয়ে ডক্টর কে জিজ্ঞেস করে একটা মেয়েকে ধরতে এতগুলো বাচ্চার জীবন ঝুঁকিতে রাখা কি ঠিক হবে? ডক্টর কে উত্তর দেয় কি ঠিক হবে না হবে সেটা আমি দেখবো, তোমার এটাতে নাক গলাতে হবে না। এরপর দেখানো হয় ডাস্টিনদের গাড়িটি ভেগনার বিশাল সে দেওয়ালের সঙ্গে ধাক্কা খায় আর তাদের গাড়িটা সেখানে আটকে যায়। এদিকে ম্যাক্স হলিকে গুহার ভেতরে নিয়ে যায় এবং জানায় যে সে আসলে বাস্তব জীবনে ঘুমায় আছে আর এই জায়গাটা হেনরির স্মৃতির ভেতরে। হলি যেটা দেখছে সবই তার মেমোরি আর হলি নিজেও সে স্মৃতির ফাঁদে আটকে গিয়েছে। হলি ম্যাক্সকে জিজ্ঞেস করে সে এখান থেকে বেরিয়ে যায় না কেন। ম্যাক্স ব্যাখ্যা করে যখন ভেগনা তাকে মারতে গিয়েছিল তার শরীর কমে চলে যায় এবং সে ভেগনার তৈরি স্বপ্নের দুনিয়ায় আটকে পড়েছে, মানে সে এখনো তার মস্তিষ্কে জীবিত আছে এবং সুযোগ পেলে সে এখান থেকে বের হতে পারে, কিন্তু যখনই বের হওয়ার চেষ্টা করে কোনো না কোনো ভাবেই সে বাইরে যেতে পারে না। ম্যাক্স হলিকে বলে এই স্বপ্নের জগৎ থেকে বের হওয়া খুবই কঠিন, তবে একবার আমি বের হওয়ার চেষ্টা করেছিলাম, তখন আমি অনুভব করেছিলাম লুকাস আমার পাশেই ছিল এবং আমার হাত ধরেছিল আর সে আমার পাশে বসে আমার প্রিয় গানটি বাজাচ্ছিল। এই গানের সুর ধরে আমি অনেকবার বের হতে চেয়েছি, কিন্তু যখনই আমি বের হওয়ার সেই সুযোগটা পাই হঠাৎ করে লুকাস গানটি বন্ধ করে দেয় আর সেই মাত্র আমার বের হওয়ার সংযোগটাও ভেঙে যায় আর তখনই হ্যান্ডি আমাকে খুঁজে পায় এবং আমার পিছু ধাওয়া করে। তাই আমি দৌড়াতে দৌড়াতে এই গুহায় এসে লুকিয়ে পড়ি, কিন্তু যখন হ্যান্ডি আমাকে গুহায় ঢুকতে দেখে সে আর গুহায় ঢুকতে পারে না, কারণ এই গুহার সঙ্গে তার হয়তো কোনো ভয়ঙ্কর খারাপ স্মৃতি জড়িয়ে আছে। সেই খারাপ স্মৃতির কারণে সে এখানে প্রবেশ করতে পারেনি। তাই আমি ঠিক করেছি হ্যান্ড্রির হাত থেকে বেঁচে থাকতে হলে আমাকে এই জায়গাটাকে আশ্রয় বানাতে হবে। এরপর থেকে এই গুহাকে আমি আমার ঘর বানিয়ে নিই। এইদিকে উইলরা ভাবতে থাকে এইসব বাচ্চাদের উদ্ধার করবে কিভাবে, কারণ বাচ্চারা যদি সেখানে থাকে তাহলে তাদের প্রাণহানি হতে পারে। তারা প্ল্যান করে বাথরুমের পথ ধরে তারা ভেতরে যাবে। যেসব বাচ্চাদের হ্যান্ড্রি টার্গেট করেছে সেসব বাচ্চাকে তারা সেখান থেকে রেস্কিউ করবে এবং একটি নিরাপদ জায়গায় নিয়ে যাবে যেখানে হ্যান্ড্রি তাদের খুঁজে পাবে না। কিন্তু বাচ্চাদের এসব কিছু বোঝাতে মিলিটারি বেসে কাউকে যেতে হবে, কিন্তু কে যাবে তারা জানতো না। এরপর তাদের মাথায় আসে ডেরেকের কথা। তারা ডেরেকে মিলিটারি বেসে পাঠিয়ে দেয়। পরের দিন ছেলেটি মিলিটারি বেসে পৌঁছিয়ে যায়। তখন
মিলিটারি সেনারা তার দিকে এগিয়ে আসলে সে বলে, আমি স্কুলেরই ছাত্র, আমার সব সহপাঠী তোমাদের মিলিটারি বেসে বন্দী আছে, তাই তারাও তাকে ভেতরে নিয়ে যায়। আসলে ছেলেটি বুঝে গিয়েছিল সবার জীবন বিপদে রয়েছে, আর এই কারণে সে জয়েস, ন্যান্সি আর তাদের টিমকে সাহায্য করতে এসেছে, যাতে সে বাচ্চাদের ওয়াশরুমের পথ দিয়ে পালাতে সাহায্য করে। এদিকে জয়েস আর বাকিরা সেই টার্নেলে ঢুকে বাচ্চাদের উদ্ধার করতে এগিয়ে যায়। উইল আর মাইক দুজনই খুব আন্তরিকভাবে কথা বলছিল। রবিন এটা দেখে বুঝে ফেলে উইলও তার মতনই, মানে উইলের আগ্রহ মেয়েদের প্রতি ছিল না, বরং ছেলেদের প্রতি। এরপর রবিন আর উইল টার্নেলের ভেতরে কথা বলছিল। রবিন তাকে বলে যখন সে টিনেজারে পা দেয় তখন সে অনুভব করে যে সে অন্য মেয়েদের মতো নয়। 3 দিন আগে তার শৈশবের কথা মনে পড়ে, তখন সে খুবই নির্ভর আর স্বাধীন ছিল, আর তখন থেকে সে ভেবেছিল সে আর কাউকে ভয় পাবে না এবং কোনো কিছু লুকিয়ে রাখবে না। সে যেমন ঠিক তেমনই সে পারফেক্ট, তাই উইলকেও সে ভয় পেতে মানা করে। উইল তার কথায় অনেক প্রভাবিত হয়, আর যদি সে নিজের ভয়কে জয় করতে পারে তাহলে সেটা তার জন্যই ভালো হবে। তার কাছে রবিনের কথাগুলো অনেক অর্থপূর্ণ লাগে। এদিকে ডাস্টিন জানতে পারে যে যে দেওয়ালে তাদের আটকে রেখেছিল সেটি আসলে একটি গোল দেওয়াল, এবং সেই গোলাকার দেওয়াল গিয়ে মিলিত হয়েছিল মিলিটারি বেসের সঙ্গে, অর্থাৎ মিলিটারি বেসে অবশ্যই কোনো বড় ঘটনা ঘটেছে। এদিকে হপার আর 11 প্ল্যান করে যে তারা মিলিটারি বেসে যাবে, সেখানে গিয়ে তারা ভ্যাগনার মুখোমুখি হবে এবং তাকে মেরে ফেলবে। ঠিক তখনই ডাস্টিন ওয়াকি টকিতে যোগাযোগ করে এবং জানতে চায় যে তারা কোথায় আছে। হপার উল্টা জিজ্ঞেস করে তারা কোথায়। ডাস্টিন জানায় তারা নিজেরাও আপসাইড ডাউনে আটকা পড়েছে। হপার বলে চিন্তা করো না, আমি এখানেই আছি। এরপর 11 আর হপার মিলিটারি বেসের লাইব্রেরিতে পৌঁছিয়ে যায়, কিন্তু মিলিটারিরা এটা টের পেয়ে যায় এবং তাদের ক্রিপ্টোনাইট সিস্টেম সক্রিয় করে দেয়, যাতে 11 তার ক্ষমতা ব্যবহার করতে না পারে। আর ডক্টর কে কে মিলিটারি বাহিনী নিয়ে ভেতরে ঢুকে আসে। সেখানে সেই লোকটিও উপস্থিত ছিল যে 11 আর হপারের কাছ থেকে পালিয়ে এসেছে। এদিকে মিলিটারি বেসে যে জায়গা বাচ্চাদের রাখা হয়েছিল সেই ওয়াশরুমের ভেতরে তারা একটি গর্ত তৈরি করে ফেলে, আর তারা ডিরেক্টকে সিগন্যাল দেয়, কারণ তার বক্সের ভেতরে লুকিয়ে ছিল একটা অকি টকি। সে একে একে করে সব বাচ্চাদের পাঠাতে শুরু করে, যেসব বাচ্চারা হ্যানরিকে দেখেছিল, আর বাচ্চারা এক এক করে সে গর্তের মধ্যে ঢুকে যায়। কিন্তু ঠিক তখনই মাইক দেখেও সেখানে পানি লিক হয়ে গিয়েছে, যা তাদের জন্য বড় সমস্যা তৈরি করতে পারে। এইদিকে ডক্টর কে 11 কে দেখে বলে সে তার জন্য অপেক্ষা করছিল, কিন্তু 11 জবাব দেয় এবার সে এবং তার দলই মারা যাবে। অন্যদিকে হপার একে একে মিলিটারি কর্মীদের মারতে শুরু করে, কিন্তু ঠিক তখনই এক ক্রেচার তাকে চেপে ধরে, তার গলা অনেক জোরে চেপে ধরে। ডক্টরকে সেখানে আসে এবং তার কাছ থেকে কিছু তথ্য বের করানোর চেষ্টা করে। এদিকে উইল আর মাই সে পানি বন্ধ করার চেষ্টা করে, কিন্তু পানি কিছুতেই থামছিল না। আর ঠিক তখনই এক বাচ্চা তাদের দেখে ফেলে এবং মিলিটারিদের খবর দেয়। সাথে সাথে মিলিটারি বাহিনী বাথরুমে ঢুকে তাদের ধরে ফেলে। এইদিকে হপার নিজেকে ছাড়িয়ে ডক্টর কে কে ধরে ফেলে। এরপর হপার বলে সে ভেতরে যাচ্ছে ভ্যাগনাকে হত্যা করতে, কারণ তার ধারণা ভ্যাগনাকে মিলিটারি বেসে বন্দি করে রাখা হয়েছে এবং সে নিজের জ্যাকেটে বোমা লাগিয়ে রেখেছে, যাতে সে নিজে মারা গেলেও ভ্যাগনাকে ধ্বংস করতে পারে। 11 তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু সে থামে না এবং তাকে ভেতরে রেখে দরজা বন্ধ করে দেয়। এদিকে মিলিটারিরা সবাইকে ধরে ফেলেছিল, তবে কিছু বাচ্চাকে রবিন বাইরে নিয়ে গিয়েছিল এবং সে তাদের নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। ঠিক তখনই হঠাৎ লাইট গুলো জ্বলতে এবং নিভতে শুরু করে। উইল সবাইকে বলে ওই দানবগুলো চলে এসেছে। তখনই চারদিক থেকে পোর্টাল খুলে যায় এবং অনেকগুলো দানব বেরিয়ে এসে মিলিটারি সদস্যের ওপর আক্রমণ করে। লোকাসের সঙ্গে থাকা বাচ্চাদের ওপরেও তারা ঝাঁপিয়ে পড়ে। অন্যদিকে ম্যারি আর রবিরও কিছু বাচ্চাকে নিয়ে পালাচ্ছিল, কিন্তু দানবগুলো তাদের উপরও আক্রমণ করে। এইদিকে কিছুক্ষণ পর হপার দরজা খুলে ফেলে এবং 11 কে বলে আমরা ভেবেছিলাম ভেতরে ভ্যাগনা আছে, কিন্তু সে সেখানে নেই। 11 ভেতরে ঢোকার পর অবাক হয়ে যায়, কারণ সে এখানে ভ্যাগনা নয়, বরং তার বোন 8 কে দেখে, যার উপর ডক্টরকে পরীক্ষা নিরীক্ষা করছিল। মিলিটারি সেনারা দানবদের উপর আগুন ফেললে উইল কষ্টে কাতরাতে থাকে। আর ঠিক তখন একটি বিশাল পোর্টাল খুলে যায় এবং ভ্যাগনা নিজে বেরিয়ে আসে। সে সমস্ত মিলিটারি সদস্যকে হত্যা করে এবং তার দানবরা সব বাচ্চাদের উপর আক্রমণ করতে চলে যায়। ভ্যাগনা সঙ্গে সঙ্গে উইলকে তুলে নেয় এবং তাকে কাছে ডেকে বলে তুমি ছিলে প্রথম ছেলে যে আমাকে আমার গ্যাংয়ে জায়গা দিয়েছিলে। তোমার ভয়ের মাধ্যমে আমি বুঝেছিলাম বাচ্চারা কতটা দুর্বল, আর সেই ভয়কে কাজে লাগিয়ে আমি হকিন্সকে ধ্বংস করতে পারবো। তুমি ছিলে আমার প্রথম টার্গেট, কারণ তোমার মতো আরো অনেক দুর্বল বাচ্চা আছে যাদের এই দুনিয়ায় কোনো দরকারই নেই, তাই আমি তাদের সবাইকে আমার দুনিয়ায় নিয়ে যাচ্ছি। এ কথা বলে ভ্যাগনা আবারও সেখান থেকে চলে যায়। এরপর কয়েকটা দানব তার বন্ধুদের ওপর আক্রমণ করতে যাচ্ছিল, আর যেহেতু উইলের শরীরেও দানবের অণু আছে তাই সে সবকিছু দেখতে পাচ্ছিল। সে হঠাৎ করে জেগে ওঠে আর তার চোখ পুরোটাই সাদা হয়ে যায়। সে তার এক হাত দিয়ে মাইকের মনস্টারকে আটকায়, অন্য হাত দিয়ে লুকাসের মনস্টারকে আটকায় এবং মাথা দিয়ে রবিনের মনস্টারকে আটকায়। এরপর অদ্ভুত এক শক্তির মাধ্যমে মনস্টার
মনস্টারগুলোর হাত পা সবকিছু ভেঙে দেয়। মাইকে সবকিছু দেখে বুঝে যায় তার বন্ধুর ক্ষমতা ফিরে এসেছে। এরপর উইলের নাক দিয়ে রক্ত পড়তে থাকে, আর এখানেই আমরা বুঝতে পারি যে 11-এর মতো ক্ষমতা এখন উইলের মধ্যেও চলে এসেছে। আর এখানে স্ট্রেঞ্জার থিংস সিজন 5 এর প্রথম ভলিউমটি শেষ হয়ে যায়। এপিসোড 5 সেখান থেকেই শুরু হয়, যেখানে আমরা প্রথমে মিলিটারি বেসের ভেতরে উইলকে দেখতে পাই, যে সফলভাবে ডেমো মর্গেনদের মেরে নিজের বন্ধুদের বাঁচাতে পেরেছে। তার ক্ষমতার জন্য মা আর তার বন্ধুরা খুব খুশি হয়, কিন্তু উইল তার বন্ধুদের বাঁচাতে পারলেও অন্য বাচ্চাদের বাঁচাতে পারেনি। এই কারণে উইল খুবই হতাশ হয়ে পড়ে এবং বলে, আমি যদি আর একটু আগে চেষ্টা করতাম তাহলে হয়তো সব বাচ্চাকেই বাঁচাতে পারতাম, আমি অনেক দেরি করে ফেলেছি। উইল আরো জানায় সব বাচ্চাকে হ্যানরি নিয়ে চলে গিয়েছে, হ্যানরির টার্গেট এখন পূরণ হয়ে গিয়েছে, সে 12টি বাচ্চাকে নিয়ে চলে গিয়েছে, আমরা হেরে গিয়েছি মা। এরপর সেখানে মিলিটারি লোকেরা চলে আসে, তা দেখে তারা সেখান থেকে পালিয়ে যায়। এরপর দেখানো হয় সব বাচ্চাদেরকে ভ্যাকনা তার কবজায় রেখেছে, তাদের সবার মুখে ঠিক তেমনই পাইপ লাগানো ছিল যা ভ্যাকনা উইলের শরীরেও লাগিয়েছিল। এখন সব বাচ্চারা ভ্যাকনা সে স্মৃতির জগতে পৌঁছে গিয়েছে, যেখানে হলে আগে থেকেই ছিল। হ্যানরি সবাইকে গল্প শোনাতে শোনাতে তার বাড়ির দিকে নিয়ে যায়, সেখানে সবার সঙ্গে হলির দেখা হয়। ভ্যাকনা সব বাচ্চাদের নিজের বাড়িতে থাকার অনুমতি দেয়, সে বলে তোমরা এখানে থাকতে পারো, তোমাদের যা ইচ্ছে এখানে করতে পারো, এখানে তোমাদের কোনো বিপদই নেই, শুধু অন্ধকার জঙ্গল থেকে তোমরা দূরে থেকো। আর দূর থেকে ম্যাক্স এই সবকিছু লক্ষ্য করছিল। হ্যানরি তার আলাফুলা চেহারা নিয়ে বাচ্চাদের বোঝাতে শুরু করে, আমি তোমাদের ভয় দেখাতে চাই না, কিন্তু আমি জানি তোমরা অনেক সাহসী বাচ্চা। তোমরা হয়তো জানো না হকিন শহরকে শুধু মনস্টাররা ঘিরে রাখেনি, বরং পুরো পৃথিবীতে মনস্টাররা ছড়িয়ে পড়েছে। আমরা যদি তাদেরকে এখন না থামাই তাহলে অনেক বেশি দেরি হয়ে যাবে। এবং সে বাচ্চাদের সেই গল্পের বইয়ের কাহিনী শোনায় যা তারা আগে পড়েছিল। এরপর হ্যানরি আরো বলে, আমি শুধু সেই মনস্টারগুলোকে আটকাতে পারবো। তখন একটা বাচ্চা বলে, কিভাবে? হ্যানরি বলে, আমি অনেক সফর করেছি, শুধু পৃথিবীতেও না, আমি অন্য জগতেও সফর করেছি। আর এই সফর করতে করতে আমি একটা পৃথিবী খুঁজে পেয়েছি, আর সেটা আমাদের পৃথিবী থেকে অনেক দূরে। সে দুনিয়াটা আমাদের পৃথিবীর মতনই, কিন্তু সেখানে কোনো অন্ধকার নেই, কোনো মনস্টার নেই, শুধু আলো আর আলো। আর সে পৃথিবী বানানোর জন্য আমার তোমাদের প্রয়োজন, কারণ তোমরাই সেসব বাচ্চা যাদের মনোবল অনেক শক্তিশালী, তোমরাই আমার এই কাজটি করতে পারবে। তাহলে তোমাদের প্রিয়জন বেঁচে যাবে আর তোমরা পৃথিবীর কাছে হিরো হয়ে যাবে। এখানে আমরা হলিকে খুবই আতঙ্কিত অবস্থায় দেখি, কারণ সে ম্যাক্সের কাছ থেকে হ্যানরির আসল রূপ সম্পর্কে জানে। হলি জিজ্ঞেস করে সে কি আরো বাচ্চাদের আনতে আবারও ফিরে যাবে। সে এই কথা বলেছিল কারণ সে যাতে ম্যাক্সের সাথে এখান থেকে পালানোর জন্য কিছুটা সময় পায়, কিন্তু হ্যানরি জানায় তার এখন নতুন কোনো বাচ্চাদের কোনো প্রয়োজনই নাই, কারণ তার 12টি বাচ্চার টার্গেট পূরণ হয়ে গিয়েছিল। এরপর আমরা দেখতে পাই আপসাইড ডাউনের ভেতরে যে মিলিটারি বেস রয়েছে সেখানে সবাই মিলে 11 এবং হপারকে খুঁজছে। এখানে দেখা যায় কালি এখনো একা সেখানে আটকা আছে, কিন্তু ডক্টরকে যখন তল্লাশি শুরু করে তখন সে বুঝতে পারে যে আসলে কালি তার পাওয়ার দিয়ে একটি মায়া তৈরি করেছিল। বাস্তবে আমরা দেখি 11 এবং হপার কালিকে নিয়ে সেখান থেকে আগে পালিয়ে গিয়েছে। এর পরের দৃশ্যে টানেলের ভেতরে মাইক, উইল এবং উইলের মা লুকাসকে খুঁজে পায়। তারা তখন লুকাসের শরীরের আঘাতে ব্যান্ডেজ করে দিচ্ছিল, কারণ ডেমো মর্গেন তার ওপর আটক করেছিল। সাথে সাথে মাইক সবকিছু খুলে বলে যে কিভাবে উইল লুকাসকে বাঁচিয়েছে। আর এখানেই তারা রিয়েলাইজ করে উইলের কাছে আসলে নিজস্ব কোনো পাওয়ার নেই, কিন্তু যেহেতু সে হাইপ মাইন্ডের সাথে কানেক্টেড, তাই তার আশেপাশে যখনই কোনো ডেমো মর্গেন থাকে তখন সে তাদের হাইপ মাইন্ডে ঢুকে তাদের পাওয়ারই ব্যবহার করতে পারে। যা শুনে লুকাস বলে 6 নভেম্বর এই সবকিছু শুরু হয়েছিল, আর আমার মনে হয় সেই দিনই সবকিছু শেষ হয়ে যাবে। এরপর উইলের মা উইলকে বলে, তুমি আসলে অনেক বেশি পাওয়ারফুল, আমরা সবাই তোমাকে দুর্বল ভেবে ভুল করেছি, কিন্তু তুমি একমাত্র যে সবচেয়ে বেশি শক্তিশালী এবং তুমিই পারবে ভ্যাকনাকে হারাতে। তার মা তাকে আরো পরামর্শ দেন পরের বার যখন সে হাইপ মাইন্ডের কাছাকাছি থাকবে তখন সে যেন নিজেকে সেটার সাথে কানেক্ট করে আর ভ্যাকনাকে সেখানেই মেরে ফেলে। অন্যদিকে আপসাইড ডাউনের ভেতরে হপার, কাল এবং 11 এই তিনজনই চার্চে পৌঁছায়। তখন 11 হপারের উপর খুব রেগে যায়, কারণ হপার মরার জন্য একদম প্রস্তুত ছিল। তখন কাল এসে 11কে বলে, তোমার বন্ধুরা আমাদেরকে এখানে আসতে বলেছিল। এরপর ডাস্টিন, জনতন, স্টিভ আর ন্যান্সিকে দেখানো হয় তারা এখন হকিংসের ল্যাবে পৌঁছে গিয়েছিল। আমরা আগের এপিসোডে দেখেছিলাম তারা রিয়েলাইজ করেছিল যে সবকিছুই আসলে হকিংস ল্যাবের সাথে কানেক্টেড, আর আপসাইড ডাউনের ভেতরে সে দালটির কেন্দ্রবিন্দু হলো হকিংসের ল্যাব। ল্যাবের ভেতরে ডাস্টিন সবাইকে জানায় যে এই ল্যাবের ভেতরে কোথাও না কোথাও এমন কোনো ডিভাইস বা কালো জাদুর জায়গা আছে যা ভ্যাকনা তৈরি করেছিল। যেহেতু আপস অ্যান্ড ডাউনের দালটির সেন্টার এই ল্যাবে
স্ল্যাবে রয়েছে তার নিশ্চিতভাবে এখান থেকেই সব শুরু হয়েছে। এরপর আমরা দেখি তারা দুজন করে টিম ভাগ করে নেয় এবং পুরো হকিং স্ল্যাবে খোঁজাখুঁজি শুরু করে। এইদিকে হেনরির বাড়িতে সব বাচ্চারা আনন্দ করছিল, খেলছিল। সেখান থেকে হলি হেনরিকে ফাঁকি দিয়ে দৌড়ে ম্যাক্সের কাছে যায় এবং তাকে জানায় যে ভ্যাগনা আগামীকালই এইসব বাচ্চাদেরকে ব্যবহার করে কিছু একটা করতে চলেছে। সে বলেছে সে এমন কিছু করবে যার ফলে পুরো পৃথিবী বেঁচে যাবে, কিন্তু আমার মনে হয় না আমাদের পৃথিবী বেঁচে যাবে। আমাদের খুবই তাড়াতাড়ি কমোজেট থেকে বের হয়ে যেতে হবে। কিন্তু ম্যাক্স বলে এটা আমরা করতে পারবো না। যদি হেনরি দেখে তুমি সেখানে নেই তাহলে সে তার শক্তি দিয়ে তোমাকে খুঁজে বের করবে। ঠিক এই সময় আমরা দেখি তাদের দুজনের কথা আড়াল থেকে ডেরেক শুনে ফেলে। ডেরেক তাদের জানায় সে সবকিছু আগে থেকেই জানে। সে মাইক এবং লুকাসের বন্ধু, এই কারণে হলি আর ম্যাক্স তাকে নিজেদের প্ল্যানের অংশ করে নেয়। এইদিকে সবাই মিলে প্ল্যান করছিল যে কিভাবে উইলকে আবারও হাইভ মাইন্ডের সাথে কানেক্ট করা যায় যাতে সে ভ্যাগনাকে মারতে পারে। কারো মাথায় কোনো আইডিয়াই আসছিল না, তাই সবাই মিলে খাওয়া দাওয়া শুরু করে, কারণ সবারই অনেক ক্ষুধা পেয়েছিল। কিন্তু যখন লুকাসের পপকর্ন গুলো গরম হচ্ছিল ঠিক সেই সময় লুকাস আর এরিকার দুজনের মাথায় একই সাথে একটি আইডিয়া আসে যা দিয়ে তারা উইলকে আবারও হাইভ মাইন্ডের সাথে কানেক্ট করতে পারবে। প্রথমে এরিকা তার প্ল্যানের কথা বলে। সে বলে যেহেতু ডাস্টিন আমাদের কাছে নেই ফলে তার গুরুজি মিস্টার কার্লকে আমরা ব্যবহার করতে পারি। সে পুরো হকিন্সকে বিজ্ঞান শিখিয়েছে এবং ডাস্টিনও তারই কাছে এই বিজ্ঞানগুলো শিখেছিল। কেউ যদি কোনো দ্রুত নতুন ট্র্যাকার তৈরি করতে পারে সেটা মিস্টার ক্লার্কই পারবে। এরপর লুকাস তার প্ল্যানের কথা বলে। সে বলে আমরা অতীতে অনেকবার দেখেছি আপসাইড ডাউনের কোনো মনস্টার মারা যাওয়ার পর তাতে তাপ দিলে তার বডি আবারও জেগে ওঠে, ঠিক যেমন পপকর্নকে গরম করলে পপকর্নটি ফুলে যায়। লুকাস প্রস্তাব দেয় উইল যে ডেমো মর্গানকে মেরেছে সেগুলোর বডি তারা নিয়ে আসবে এবং সেগুলোর ভেতরে 500 ভোল্টেজের ইলেকট্রিক শক্তি দিবে। এতে বডিগুলো অনেক গরম হয়ে যাবে এবং কিছু সময়ের মধ্যে সে মনস্টারটি জীবিত হয়ে উঠবে। আর উইল ঠিক সেই সুযোগটাই কাজে লাগিয়ে হাইভ মাইন্ডে ঢুকে পড়বে। তবে তাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে, যা করার খুব দ্রুত করতে হবে, কারণ তাদের মধ্যে কয়েক বছর আগে 5 নভেম্বর উইল কিডন্যাপ হওয়ার মাধ্যমে এই সব কিছু শুরু হয়েছিল এবং আগামী 6 নভেম্বরই এই সব কিছু শেষ হতে চলেছে। অন্যদিকে আপসাইড ডাউনের ভেতরে হকিন্স ল্যাবে যখন ডাস্টিন আর স্টিভ তল্লাশি চালাচ্ছিল তখন তাদের মধ্যে প্রচন্ড ঝগড়া শুরু হয়ে যায়। এভাবে ওপরতলায় ন্যান্সি আর জনাথনের মধ্যেও ঝামেলা শুরু হয়। ন্যান্সি আর জনাথন এই বিষয় নিয়ে ঝগড়া করছিল যে জনাথনের কাছে বেশ কিছুদিন ধরে ন্যান্সির আচরণ কেমন যেন অদ্ভুত লাগছিল। সেই সঙ্গে সে স্টিভকে নিয়ে ভীষণ ইনসিকিউর বোধ করছিল। ন্যান্সি তাকে পরিষ্কার জানিয়ে দেয় স্টিভ শুধু তার একজন ভালো বন্ধু এবং জনাথন যা ভাবছে তেমন কিছুই না। ঝগড়া হওয়ার কারণে ন্যান্সি সেখান থেকে চলে যায়। আর ঠিক তখনই জনাথন একটি দরজা দেখতে পায় যেটি নিচ দিয়ে কিছু একটা গলে গলে পড়ছে, এমনকি দরজার হাতলটিও গলানো অবস্থায় ছিল। জনাথন যখন দরজাটি ভেঙে ভেতরে ঢুকে তখন সে দেখে ভেতরে সব জিনিসপত্র গলে গিয়েছে। তখন জনাথন বুঝতে পারে জাস্টিন হয়তো ঠিকই বলেছিল, এই দেওয়ালটি সত্যি এখান থেকে তৈরি হয়েছে। এরপর তারা সেই জায়গাটিতে আরো তল্লাশি চালাতে শুরু করে। অন্যদিকে আমরা হপারকে দেখি যে অকিটকির মাধ্যমে বাকিদের খুঁজে বের করার চেষ্টা করছে। চার্চের ভেতরে কালি আর 11 কথা বলছিল। সেখানে কালি জানায় কিভাবে মিলিটারিরা তাকে কিডন্যাপ করেছিল এবং তাকে কিডন্যাপ করার সময় তার বন্ধুকে মেরে ফেলেছিল। এরপর তাকে বন্দি করে নেশাগ্রস্ত অবস্থায় রেখেছিল এবং কোনো একটা প্রজেক্টের জন্য ক্রমাগত তার শরীর থেকে রক্ত বের করতে থাকে। দিনের পর দিন তার শরীর থেকে রক্ত নেওয়া হতো। কালি তখন আরো বলে সে সেখান থেকে পালানোর চেষ্টা করেছিল এবং প্রায় সফল হয়ে গিয়েছিল, কিন্তু শেষমেশ এমন কিছু ঘটনা ঘটে যা সে কল্পনাও করেনি। এদিকে আমরা ডেরেককে দেখি যে ইচ্ছে করে সব বাচ্চাদের সামনে দিয়ে বনের ভেতরে ঢুকে যায়। ডেরেক আসলে ম্যাক্স আর হলিকে পালানোর জন্য সাহায্য করছিল আর সে এই কাজ করছিল যাতে হেনরি তার দিকে মনোযোগী হয়ে ওঠে। আর অন্যদিকে ম্যাক্স আর হলি পালানোর পথ খুঁজে পায়। পরের দৃশ্যে উইল আর রবিনকে দেখা যায় যারা রেডিও স্টেশনের কাছের টাওয়ারে ডেমো গর্গেনকে পোড়ানোর সব প্রস্তুতি নিচ্ছিল। এখানেই তাদের দুজনের মধ্যে কথোপকথন হয়। রবিন উইলকে বলে নিজের আলাদা সেক্সুয়ালিটির কথা নিয়ে সে আগে অনেক অদ্ভুত বোধ করত, কিন্তু সে প্রথম যাকে এই কথাটি জানিয়েছিল সে ছিল স্টিভ। এই শুনে উইল বেশ অবাক হয়ে যায়। রবিন বলে স্টিভকে বলার কারণেই সে সাহস পেয়েছিল যাতে সে তার পছন্দের মেয়েটিকেও মনের কথা বলতে পারে এবং তাকে নিজের গার্লফ্রেন্ড বানাতে পারে। উইলও এখানে রবিনকে ধন্যবাদ জানায় কারণ রবিনের কথাগুলো তাকেও সাহস যোগায়। অন্যদিকে আমরা দেখি যে ম্যাক্স আর হলি এখন হলির স্মৃতির ভেতর দিয়ে ট্রাভেল করতে চলেছে যাতে তারা আসল জীবনে ফিরে যেতে পারে। এরপর তারা এক স্মৃতি থেকে অন্য স্মৃতিতে যেতে শুরু করে। প্রথমে ওরা পৌঁছায় হলির বাড়ির বেসমেন্টে, যেখানে ওরা দেখতে পায় হলি আর তার বন্ধু মিলে ভয়ের একটি মুভি দেখছিল আর হেনরি দূর থেকে এক দৃষ্টিতে তাদের দিকে তাকিয়ে আছে। এরপর তারা আরো একটি স্মৃতিতে পৌঁছায় যা ছিল হলির স্কুলের লাইব্রেরিতে, যেখানে প্রথমবারের মতো হলির সাথে তার দেখা হয়েছিল। অন্যদিকে আপসাইড ডাউনের ভেতরে স্টিভ আর ডাস্টিনের ঝগড়া চরম পর্যায়ে পৌঁছায়। স্টিভ বলে যে এডির মৃত্যুর পর থেকে ডাস্টিন নিজের
নিজেকে সবার থেকে আলাদা করে নিয়েছে এবং ডাস্টিনের ভুলের কারণেই এসব কিছু ঘটেছে। সেই সঙ্গে স্টিভ এমনও কথা বলে ফেলে যে এডি নিজের ভুলের কারণেই মারা গিয়েছে। স্টিভ এডিকে হিরো সাজাতে বারণ করেছিল, কিন্তু এডি ইচ্ছা করে হিরো হওয়ার জন্য নিজের জীবন দিয়ে দিয়েছে। এই কথা শুনে ডাস্টিন ভীষণ ক্ষিপ্ত হয়ে যায় এবং তাদের মধ্যে মারাত্মক লড়াই হয়। এরপর স্টিভ ডাস্টিনকে ফেলে সেখান থেকে চলে যায়। তখনই ডাস্টিন একটি বিশেষ ঘর খুঁজে পায় যেখানে অনেক ডকুমেন্ট আর ম্যাপ ছিল। সেই ম্যাপেও ঠিক সেই চিত্র ছিল যা ডাস্টিন রেখেছিল। আর তখন সে বুঝতে পারে যে এই পুরো দেওয়ালটির কেন্দ্রবিন্দু হকিন্স ল্যাব ছাড়া আরো অন্য কিছু নয়। এইদিকে ন্যান্সি আর জনাতন খোঁজ নিতে নিতে হকিন্স এর ল্যাবের আরো ওপর তলায় পৌঁছিয়ে যায়। সেখানে তারা অনেকগুলো স্ট্যাচু অবস্থায় সৈনিককে দেখতে পায় এবং তাদের নিশ্চিত ধারণা হয়ে যায় যে এটি নির্ঘাত ভ্যাকনার কাজ। এরপর তারা ছাদের দিকে এগিয়ে যায়। ঠিক এই সময় আমরা আবারও কালীকে দেখতে পাই যে গল্প শোনাচ্ছিল। সে জানায় যখন সে হকিন্স ল্যাব থেকে পালাচ্ছিল তখন সে ভুল করে একটি ঘরে ঢুকে পড়েছিল। সেখানে সে দেখতে পায় অনেক গর্ভবতী মহিলাকে যাদের শরীরে আসলে কালির রক্ত দেওয়া হচ্ছিল। এখানে একটি বড় সত্য সামনে আসে। আসলে ডক্টররা কালির রক্ত বের করে নিয়ে কালির মতনই আরো বাচ্চা তৈরি করতে যাচ্ছিল, ঠিক যেভাবে অতীতে হকিন্স ল্যাবে হ্যান্ড্রির রক্ত ব্যবহার করে কালি এবং 11-এর মতো বাচ্চাদের তৈরি করা হয়েছিল। অন্যদিকে ডেরেককে ভ্যাকনা ধরে ফেলে এবং তাকে হুমকি দেয় সে যদি সত্য না বলে যে কেন সে জঙ্গলে এসেছে তবে সে তার পরিবারকে মেরে ফেলবে। ভ্যাকনা তাকে সেই সব দৃশ্য দেখায় যার মাধ্যমে সে তার মা বাবাকে মেরে ফেলেছে। এরপর আমরা হলি আর ম্যাক্সকে দেখি যারা এক স্মৃতি থেকে অন্য স্মৃতিতে যেতে যেতে হলির একদম শেষ স্মৃতিতে পৌঁছায়, অর্থাৎ সেই রাতে যখন ডেমোগর্গন হলি আর তার পরিবারের ওপর অ্যাটাক করেছিল। অন্যদিকে বাকিরা মিলে সে মৃত ডেমোগর্গনকে রেডিও টাওয়ারের নিচে ছাদে নিয়ে যায়। তারা মনস্টারের শরীরে দুটো পেরেক লাগায় আর তার কানেক্ট করে দেয় এবং কারেন্ট দেওয়া শুরু করে। আর ঠিক তখনই উইলের হাইপ মাইন্ড ডেমোগর্গনের মাধ্যমে ভ্যাকনার সাথে কানেক্ট হয়ে যায়, কিন্তু সে ভ্যাকনাকে ছেড়ে সরাসরি ডেরেকের স্মৃতিতে ঢুকে পড়ে। সেখানে আমরা দেখি ডেরেক সব বাচ্চাদের বলছে যে মিস্টার ওয়েস্টেন অর্থাৎ হ্যাংরি হলিকে খুঁজতে গিয়েছে কারণ হলি পালিয়েছে। উইল তখন সবাইকে জানিয়ে দেয় যে হলি আসলে বেঁচে আছে এবং মার্কসও হলির সাথেই আছে। এরপর আমরা দেখি সেই শেষ স্মৃতির ঠিক পরের মুহূর্তেই তারা মুক্তি হওয়ার পথ খুঁজে পায়, যেখান দিয়ে বের হয়ে তারা সরাসরি আফসান টাউনের বাইরে চলে আসবে। কিন্তু তখনই সেখানে হাজির হয় হ্যানরি। হ্যানরি নিজের রূপ পরিবর্তন করে ভ্যাকনা হয়ে ওঠে এবং তাদের ওপর অ্যাটাক করে। সে ম্যাক্সের ঘাট ধরে ফেলে এবং তাকে মেরে ফেলছিল। এইদিকে ম্যাক্স হসপিটালেও প্রায় মৃত্যুর মুখোমুখি চলে আসে, কিন্তু হঠাৎ দেখা যায় যে ভ্যাকনার হাতের মুঠো আলগা হয়ে যায়। বোঝা যায় হাইপ মাইন্ডের মাধ্যমে উইল ভ্যাকনার ওপর নিয়ন্ত্রণ আনতে শুরু করেছে। উইল প্রথমে ম্যাক্সকে ভ্যাকনার হাত থেকে ছাড়িয়ে দেয় এবং ভ্যাকনার একটি পা ভেঙে দেয়। এরপর উইল হাইপ মাইন্ডের মাধ্যমে ভ্যাকনার মুখ দিয়ে ম্যাক্সকে বলে তুমি যদি আমার কথা শুনতে পাও তবে এখনই সেখান থেকে পালিয়ে যাও। হলি আর ম্যাক্স সেখান থেকে দৌড়াতে শুরু করে, কিন্তু হাইপ মাইন্ডের ভেতরে উইল আর ভ্যাকনার মধ্যে লড়াই শুরু হয়ে যায় এবং ভ্যাকনা সফলভাবে উইলকে তার হাইপ মাইন্ড থেকে বের করে দেয়। ঠিক সেই মুহূর্তে বাইরে থাকা মাইকরা ডেমোগর্গনকে আরো বেশি ইলেকট্রিক পাওয়ার দিয়ে পুড়িয়ে দেয়। আমরা দেখি ডেমোগর্গনের ভেতর থেকে মাইন্ড ফ্লেয়ারের মতো কিছু একটা বেরিয়ে আসছে। শেষে দেখা যায় ন্যান্সি আর জনাথন হকিন্স ল্যাবের ছাদে পৌঁছে গিয়েছে। সেখানেও সবকিছু গলানো অবস্থায় ছিল। আকাশে তারা এমন কিছু একটা দেখতে পায় যা দেখে ন্যান্সির মনে হয় যে এই জিনিসটা আসলে হকিন্সের চারপাশে সেই দেওয়ালটি তৈরি করেছে। জনাথন ওয়াকি টকিতে ডাস্টিনকে এই খবরটি জানায় আর ঠিক তখনই ডাস্টিন রিয়ালাইজ করে যে আসলে এই সবকিছুর পেছনে কোনো কালো জাদু নেই, বরং এর পেছনে রয়েছে খুব সুপরিকল্পিত কোনো বিষয়। ডাস্টিন ওয়াকি টকিতে ন্যান্সি আর জনাথনকে খবর দেওয়ার চেষ্টা করে। সে তখন তাদেরকে সতর্ক করে বলে ওটাতে যেন একদমই হাত না দেওয়া হয়, কারণ যদি ওটাতে কিছু করা হয় তবে আফসাইড টাউনে যেখানেই থাকুক না সবাই মারা যাবে, হলিও মারা যাবে, সবাই শেষ হয়ে যাবে। কিন্তু স্টিভের সাথে ঝগড়া হওয়ার সময় ডাস্টিনের ওয়াকি টকি ভেঙে গিয়েছিল, তাই সে তাদের সাবধানতা করতে পারেনি। এইদিকে ন্যান্সি সিদ্ধান্ত নেয় আকাশে সেই অদ্ভুত জিনিসটাকে গুলি করবে। সে তার গান লোড করে এবং সে ফায়ার করে দেয়। আর এই উত্তেজনার মুহূর্ত দিয়েই এই এপিসোড 5 এখানেই শেষ হয়ে যায়। এই এপিসোডের শুরু হয় আপসাইড ডাউন থেকে, যেখানে আমরা দেখি ডাস্টিন ছাদে যাওয়ার জন্য দ্রুত দৌড়াচ্ছে যাতে সে ন্যান্সিকে গুলি চালানো থেকে আটকাতে পারে। কিন্তু আমরা দেখি যে ন্যান্সি আসলে গুলি চালিয়ে দেয় এবং আকাশে সে জিনিসটা হঠাৎ ফেটে যায়। এর প্রভাবে ন্যান্সি এবং জনাথন দুজনেই নিচে পড়ে যায়। সেই সাথে আমরা দেখি যে এই বিস্ফোরণের তরঙ্গ অনেক দূর পর্যন্ত ছড়িয়ে পড়ে এবং হকিন্সের চারপাশে তৈরি হওয়া দেওয়ালটিকেও ক্ষতিগ্রস্ত করে। এরপর আমরা দেখি এরিকার বেমান ডাস্টিনের সায়েন্স টিচারের কাছে পৌঁছায়। তাদের উদ্দেশ্য হলো ভ্যানিশের ট্রান্সমিটার আবারও তৈরি করা, যাতে আসল পৃথিবীর সবাই আপসাইড ডাউনে থাকা ডাস্টিন এবং তার বন্ধুদের খোঁজ নিতে পারে। এরিকা সায়েন্স টিচারকে জানায় যে তার প্রিয় ছাত্র অর্থাৎ ডাস্টিনের জীবন এখন বিপদে রয়েছে। এটা শুনে তিনি সাহায্য করতে রাজি হন। অন্যদিকে আমরা স্টিভ আর ডাস্টিনকে দেখি। ডাস্টিন জানায় এই ল্যাবের ভেতরে যে ডকুমেন্টগুলো পেয়েছে
দেখেছিল সে, তার মধ্যে ডক্টর ব্রেনের ডায়েরি ছিল, যা আসলে তথ্যের খনি। সেখানে সবকিছু লেখা আছে। ডাস্টিন স্টিভকে আরো বলে ওপরের ওই জিনিসটি আসলে দেওয়াল তৈরি করেনি, বরং দেওয়ালটি তাদের সবাইকে রক্ষা করছে। আসলে ওপরে যা আছে তা হলো একটি অর্মহোল, এবং গুলি করার কারণে সেটি এখন অস্থির হয়ে পড়েছে। সেখানে আমরা দেখি ওপরে সব জিনিস গলতে শুরু করেছে এবং ন্যান্সি এবং জনাথন দুজনেই অজ্ঞান হয়ে আছে। অন্যদিকে আপসাইড ডাউনের চারপাশে যে দেওয়াল তৈরি হয়েছিল তা ওই ধাক্কায় ভাঙতে শুরু করে। আপসাইড ডাউনের দেওয়ালের ওপাশে আসলে কিছুই ছিল না, বাইরে শুধু শূন্য স্থান। এরপর দেখা যায় এলিফ্যান্ট, কালি এবং হপার সেখান থেকে বের হওয়ার একটি পথ খুঁজে বের করে আসল দুনিয়াতে পৌঁছে যায়। ডাস্টিন আরো জানায় যে এই অর্মহোলটি তাদের সাধারণ পৃথিবী এবং তাদের ওপরের অন্য একটি ডাইমেনশনকে যুক্ত করে। অন্যদিকে আমরা ম্যাক্স এবং হলিকে দেখি, যারা দৌড়ে আবারও ম্যাক্সের গুহায় পৌঁছিয়ে যায়। ভ্যাকনা হলিকে খুব ভয় দেখায় এবং বলে যে হলি যদি তার কথা না শুনে তবে সে ম্যাক্সকে বাঁচিয়ে রাখবে না, মেরে ফেলবে। কিন্তু ম্যাক্স জানে ভ্যাকনা নিজেই গুহায় আসতে ভয় পায়, তাই সে তার কিছুই করতে পারবে না। যার উত্তরে ভ্যাকনা বলে ম্যাক্সকে মারা তার কাছে আরো অনেক উপায় আছে। এই বলে ভ্যাকনা সেখান থেকে চলে যায়। এরপর দেখা যায় 6 নভেম্বর তারিখ চলে এসেছে, আর এই দিনেই এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে। কারণ আমরা জানি কয়েক বছর আগে ঠিক এই দিনে উইলকে অপহরণ করা হয়েছিল এবং সেখান থেকে সবকিছু শুরু হয়েছিল। আমরা দেখি যে গত এপিসোডের ঘটনার পর উইল এখন ম্যাক্সের মতো কমে চলে গিয়েছে। সেখানে কিছু আলোচনা চলাকালীন রবিন একটি বিষয় বুঝতে পারে যে ভ্যাকনা যখনই কাউকে অপহরণ করে বা আক্রমণ করে সে ব্যক্তি কমে চলে যায় এবং ভ্যাকনার চিন্তার জালে আটকা পড়ে। রবিন এই থিওরি দেয় বর্তমানে উইল আসলে হলির সাথে আছে। তারা তিনজন যদিও আলাদা আলাদা জায়গায় আছে, কিন্তু মানসিকভাবে তারা সবাই ভ্যাকনার মনের ভেতরেই বন্দী। রবিন আরো বলে যদি ম্যাক্স এখন জেগে উঠে তবে উইলও ফিরে আসবে এবং সবকিছু ঠিক হয়ে যাবে। তার জন্য রবিন লুকাসকে পরামর্শ দেয় তুমি তার কাছে যাও এবং তার প্রিয় গানটি বাজাও, তাহলেই হয়তো ম্যাক্স আমাদের কাছে আবারও ফিরে আসতে পারবে। এরপর লুকাস দ্রুত হাসপাতালের দিকে ছুটে যায় যাতে সে ম্যাক্সকে গান শোনাতে পারে এবং সে ভ্যাকনার চিন্তা থেকে বেরিয়ে আসতে পারে। অন্যদিকে আমরা উইলকে দেখি যে আসলে ভ্যাকনার মনে সেই জায়গায় পৌঁছে গিয়েছে যেখানে সে ছোটবেলা ভ্যাকনাকে বন্দি করে রেখেছিল। ভ্যাকনা সেখানে এসে উইলকে বলে উইল সবসময় ভ্যাকনার জন্য একজন স্পাই হিসেবে কাজ করেছে। শুধু তাই নয়, উইলের মাধ্যমে হকিংসের সমস্ত সুড়ঙ্গ তৈরি করা হয়েছে। উইল যখন ঘুমাতো তখন সে হাইভ মাইন্ডের সাথে যুক্ত হয়ে যেত এবং ভ্যাকনা তাকে ব্যবহার করে হকিংসের তার মাস্টার প্ল্যান সাজিয়েছিল। উইল সেখানে লড়াই করার অনেক চেষ্টা করে কিন্তু শেষ পর্যন্ত ভ্যাকনার কাছে হেরে গিয়ে আবারও অজ্ঞান হয়ে যায়। এরপর হল এবং ম্যাক্সকে দেখানো যায় তারা আলোচনা করছিল তাদের শেষ স্মৃতিগুলো যদিও খুব ভয়াবহ ছিল, কিন্তু এই স্মৃতির মধ্যেই বেরিয়ে আসার পথ লুকানো থাকে। তাই তারা যে গুহায় আছে সেটি যেহেতু হ্যান্ডের একটি খারাপ স্মৃতি রয়েছে, তাই হতে পারে এই স্মৃতির ভেতরে পালানোর কোনো রাস্তা আছে। এই রাস্তা খুঁজতে খুঁজতে হলি সিদ্ধান্ত নেয় যে এই গুহার বাইরে তল্লাশি চালাবে। অন্যদিকে আসল দুনিয়ায় হপার, ইলেভেন এবং কালির রেডিও স্টেশনে পৌঁছায় এবং অবশেষে সবার সাথে দেখা হয়। আমরা দেখি যে এবার ইলেভেন উইলের মনের ভেতরে ঢুকে তাকে ফিরিয়ে আনার প্রস্তুতি নিচ্ছে। অন্যদিকে আপসাইড ডাউনে স্টিভ আর ডাস্টিন সেই অর্মহোলটিকে অত্যন্ত অস্থির অবস্থায় খুঁজে পায় এবং তারা ন্যান্সি ও জনাথনকে খুঁজতে বের হয়। ন্যান্সি আর জনাথন যে জায়গায় ছিল সেই জায়গার মেঝে গলে যাওয়ার কারণে নিচের তলায় পড়ে গিয়ে আটকা পড়েছিল। ঠিক সেই সময় ইলেভেন তার শক্তি ব্যবহার করে উইলের মনের ভেতর ঢোকার অপ্রাণ চেষ্টা করে। এই মুহূর্তে হপার এবং মাইকের মধ্যে কিছু কথা হচ্ছিল, কিন্তু তখনই সেখানে কালি চলে আসে। কালি এবং হপারের মধ্যে একটি ছোটখাটো বিতর্ক হয়। কালি বলে যে হপার ইলেভেনের কাছে মিথ্যা বলেছে এবং তাকে বোকা বানাচ্ছে যে ভ্যাকনা মরলে সব শেষ হয়ে যাবে। কালির মধ্যে ভ্যাকনা মারা গেল মিলিটারি বা অন্য কেউ সবসময় ইলেভেন এবং কালির পেছনে পড়ে থাকবে যাতে তাদের ডিএনএ ব্যবহার করে আরো মিউট্যান্ট তৈরি করা যায়। এখানে স্পষ্টভাবে বোঝা যায় যে হপার কালিকে একদম বিশ্বাস করে না। ওপরে ইলেভেন অনেক চেষ্টা করলেও উইলকে খুঁজে পায় না। এরপর তারা সিদ্ধান্ত নেয় যে তাদের একটি সেন্সরি ডিপ্রাইভেশন ট্রাকের প্রয়োজন যা হপারের বনের ভেতরে বাড়িতে আছে। তারা সেখানেই রওনা দেয়। অন্যদিকে রবিন এবং লুকাস হাসপাতালে পৌঁছায়। লুকাস ম্যাক্সের রুমে যায়, কিন্তু ঠিক তখনই রবিনের গার্লফ্রেন্ড রবিনকে ধরে ফেলে। এইদিকে লুকাস ম্যাক্সের জন্য গান চালিয়ে দেয় যাতে সে বাস্তবে ফিরে আসে। ঠিক সেই সময় হ্যান্ডের স্মৃতির ভেতরে ম্যাক্স এবং হলি বাইরে বেরোনোর পথ খুঁজছিল। তখনই হঠাৎ হলি কিছু একটা বুঝতে পারে এবং আবারও গুহার দিকে ফিরে যেতে শুরু করে। অন্যদিকে আমরা ডাস্টিন এবং স্টিভকে দেখি যারা ন্যান্সি আর জনাথনকে খুঁজতে খুঁজতে ওপরের তলায় যাচ্ছিল। ন্যান্সি আর জনাথন তখন মারাত্মক লড়াই করছে। তাদের পুরো ঘরে সেই গলিত পদার্থ ভরে যাচ্ছে, আর কিছুক্ষণের মধ্যে এখান থেকে না বেরোতে পারলে তারা এখানেই হয়তো মারা যাবে। প্রাণ বাঁচাতে তারা আপাতত একটি টেবিলের উপর উঠে পড়ে এবং সাহায্যের জন্য চিৎকার করতে থাকে। এইদিকে হপার বনের বাড়িতে ফিরে আসে এবং একটি সেন্সরি বাথটব তৈরি করে। বাথটবে নামার আগে মাইক ইলেভেনের মুখোমুখি হয় এবং কালির বলা কথাগুলো নিয়ে তাকে আশ্বস্ত করে। মাইক বলে
বলে যে কালের কথায় কান দেওয়ার দরকার নেই। এইসব মিটে যাওয়ার পর মিলিটারি যদি তাদের পিছু নেয় তারা হকিং ছাড়া অনেক দূরে কোথাও চলে যাবে, এমন এক জায়গায় যাবে যেখানে ঝর্ণা আছে এবং সেখানে কেউ তাদের বিরক্ত করবে না। মাইকের কথায় 11 কিছুটা ভরসা করে। ঠিক তখনই দেখা যায় হ্যান্ডের বাড়ি থেকে হলি যে বায়োস্কোপটি পেয়েছিল তার ক্যাপের উপর একটি বিশেষ ডিজাইন রয়েছে যা হুবহু ম্যাক্সের সেই গুহার প্রবেশপত্রের ডিজাইনের সাথে মিলে যায়। হলি বুঝতে পারে যে এই ডিভাইসটি গুহার সাথে মেলালেই তারা বেরোনোর পথ খুঁজে পাবে, আর ঠিক সেটাই হয়। তারা মাটির নিচে একটি গোপন সুড়ঙ্গ খুঁজে পায়। আসল পৃথিবীতে রবিন তার গার্লফ্রেন্ডকে আপসাইড ডাউন এবং ডেমো মর্গানের সম্পর্কে সব সত্য কথা বলে দেয়। স্বাভাবিকভাবে তার গার্লফ্রেন্ড এসব বিশ্বাস করে না। সে ভাবে রবিন কোনো খারাপ পালে পড়ে ড্রাগ নিচ্ছে এবং আবল তাবল বলছে। যেহেতু রবিন হাসপাতাল থেকে ওষুধ চুরি করেছিল এবং তাকে ড্রাগ আসক্ত ভাবা হচ্ছে, তাই হাসপাতালের কর্তৃপক্ষ মিলিটারিকে খবর দেয় এবং মিলিটারি এসে রবিনকে ধরে ফেলে। অন্যদিকে আপসাইড ডাউনে স্টিভ, ন্যান্সি ও জনাথনকে বাঁচানোর জন্য একটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ পদক্ষেপ নিতে চায়, কিন্তু ডাস্টিন তাকে থামিয়ে দেয়। ডাস্টিন খুব আবেগপ্রবল হয়ে বলে যে স্টিভ যদি এমন কিছু করে যাতে তার প্রাণ যায় তবে ডাস্টিন সেই ধাক্কা সইতে পারবে না। সেখানে এডির মৃত্যুর রেফারেন্স দিয়ে বলে যে সে আর কাউকে হারাতে চায় না। স্টিভ আর ডাস্টিনের মধ্যে এখানে একটি খুব আবেগীয় মুহূর্ত তৈরি হয় এবং তারা একে অপরকে জড়িয়ে ধরে। ঠিক এই সময় ন্যান্সি আর জনাথন বুঝতে পারে এই ঘরের দম বন্ধ হয়ে তাদের মৃত্যু হতে চলেছে। মৃত্যুর সামনে দাঁড়িয়ে তারা একে অপরের কাছে সব সত্য প্রকাশ করতে শুরু করে। শেষ মুহূর্তে জনাথন তার কাছে থাকা আংটিটি বের করে এবং ন্যান্সিকে প্রপোজ করে, তবে বিয়ে করার জন্য নয়, বরং এই মরার মুহূর্তে নিজেদেরকে এক করার জন্য। কিন্তু দুর্ভাগ্যবশত ন্যান্সির হাত থেকে আংটিটি নিচে পড়ে যায়। তবে তারা অবাক হয়ে লক্ষ্য করে যে নিচে সেই গলিত পদার্থটি হঠাৎ করে জমে শক্ত হয়ে গিয়েছে এবং তারা অলৌকিকভাবে বেঁচে যায়। অবশেষে 11 সে বাথটবে প্রবেশ করে এবং উইলের কাছে পৌঁছাতে সক্ষম হয়। অন্যদিকে বাইরে বেরোনোর পথ খুঁজতে গিয়ে হলি আর ম্যাক্স সেই গর্তের ভেতরে নেমে যায়, যেখানে তারা হ্যানরির একটি অত্যন্ত ভয়ঙ্কর স্মৃতি দেখতে পায়, যেখানে দেখা যায় হ্যানরি এক ব্যক্তিকে সাহায্য করছে, কিন্তু সেই ব্যক্তি হ্যানরির হাতে গুলি চালিয়ে দেয়। এরপর হ্যানরি প্রচন্ড খারাপ ভাবে পাথর দিয়ে সেই লোকটিকে মারতে শুরু করে। এই স্মৃতির ভেতরে ম্যাক্স বাইরে যাওয়ার পথ খুঁজে পায়, আর ঠিক তখনই দেখা যায় যে ব্যক্তি হ্যানরিকে গুলি করেছিল তার হাতে একটি বিস্কেস ছিল। কিন্তু ঠিক তখনই ম্যাক্স হলিকে ডেকে নেয়। তারা দুজনেই মিলে পাথর বের করে সেখান থেকে বেরোনোর পথ তৈরি করতে থাকে। ঠিক এই সময় উইল দেখতে পায় যে ভ্যাকনা আসলে উইলের মাধ্যমে জেনে গিয়েছে যে ম্যাক্সের আসল শরীরটা এখন হাসপাতালে আছে। ভ্যাকনা তৎক্ষণিক ম্যাক্সকে মারার জন্য সেখানে ডেমো গর্গেনকে পাঠিয়ে দেয়। উইল এই খবরটি 11কে জানায় এবং তারা দুজনেই ভ্যাকনার মন থেকে বেরিয়ে এসে সবাইকে সতর্ক করে দেয়। হাসপাতাল মিলিটারি যখন রবিনকে ধরে নিয়ে যাচ্ছিল ঠিক তখনই সেখানে ডেমো গর্গেনরা হামলা করে। রবিন হাসপাতালের স্পিকারে অ্যানাউন্স করে লুকাসকে জানিয়ে দেয় যে তাকে যত দ্রুত সম্ভব ম্যাক্সকে নিয়ে পালাতে হবে, কারণ ডেমো গর্গেনরা তাদের দিকে আসছে। এই ঘোষণা মাইকের মাও শুনতে পান এবং তিনি নিজে স্যালাইন খুলে তাদের সাহায্য করতে বেরিয়ে পড়েন। রবিন, তার গার্লফ্রেন্ড লুকাস এবং ম্যাক্স এই চারজন ডেমো গর্গেনের হাত থেকে বাঁচার জন্য একটি ডরমেটরি রুমের ভেতরে আশ্রয় নেয়। ডেমো গর্গেনরাও সেখানে ঢুকে পড়ে এবং তাদের খুঁজতে শুরু করে। ঠিক যখনই ডেমো গর্গেনরা তাদের খুঁজে পেতে যাবে তখনই রুমের এক কোণে থাকা ওয়াশিং মেশিন থেকে বিকট শব্দ হতে থাকে। ডেমো গর্গেনরা সেই শব্দের দিকে আকৃষ্ট হয়ে এগিয়ে যায়। দেখা যায় ওয়াশিং মেশিনের ভেতরে আসলে সিলিন্ডার ছিল যা মাইকের মা সেখানে রেখেছিল। প্রচন্ড কম্পনের ফলে সে ওয়াশিং মেশিনটা ফেটে যায় এবং সেখানে আগুন লেগে ডেমো মর্গানগুলো মারা যায়। ধর ভিতর থেকে হিরোর মতো মাইকের মা বেরিয়ে এসে সবাইকে বাঁচিয়ে নেয়। অন্যদিকে ম্যাক্স আর হলিও প্রায় বাইরে বেরোনোর পথ খুঁজে পায়। ম্যাক্স হলিকে বলে এখান থেকে তাকে একাই যেতে হবে, কারণ এটি তার বেরোনোর পথ। তবে হলি যদি নিজের ওপর এবং তার সবচেয়ে প্রিয় জিনিস অর্থাৎ তার নেকলেসের ওপর বিশ্বাস রাখে তবে সেও নিজের পথ খুঁজে পাবে। অনেকটা উৎসাহ দেওয়ার পর হলি সাহস পায় এবং সেও তার বেরোনোর পথ খুঁজতে বের হয়ে পড়ে। ব্যাকগ্রাউন্ডে ম্যাক্সের প্রিয় গান বাজছিল আর দুজনেই নিজ নিজ পথে দৌড়াতে থাকে। শেষ পর্যন্ত ম্যাক্স ভ্যাকনার স্মৃতি থেকে বেরিয়ে আসতে পারে, আর এভাবেই এই এপিসোডটি এখানেই শেষ হয়ে যায়। লাস্ট এপিসোডের শুরুতে দেখা যায় ম্যাক্সের জ্ঞান ফিরে এসেছে। সে তার শরীর অনুভব করতে পারছিল না, কিন্তু তাকে জীবিত দেখে সবাই অত্যন্ত খুশি হয়। ম্যাক্স সবাইকে জানায় যে সে লুকাসের কারণেই ফিরে আসতে পেরেছে। তার ভালোবাসা তাকে আপসাইড ডাউন থেকে এখানে এনেছে। 11 এবং বাকি সবাই সেখানে চলে আসে। সবাই ম্যাক্সকে ফিরে পেয়ে খুবই খুশি হয়। তখন রবিন বলে কিভাবে মিসেস হুইলার তাকে বাঁচিয়েছে, যা শুনে ম্যাক্স বলে হয়তো ভ্যাকনা আমার উপর অনেক রেগে আছে। আমি আর হলি তাকে ধোকা দিয়ে সেখান থেকে পালিয়ে এসেছি। তখন মাইক জিজ্ঞেস করে হলি এখন কোথায় আছে। তখন ম্যাক্স তাদের হলির কথা জানায় যে হলি এখন আপসাইড ডাউনের কোথায় আছে এবং তাদের সেখানে গিয়ে তাকে বাঁচাতে হবে। অন্যদিকে হলিরও জ্ঞান ফিরে পায়। সে নিজেকে ভ্যাকনার গুহায় বাকি বাচ্চাদের সাথে আবিষ্কার করে। হলি তখন নিজেকে কোনো রকম ভাবে সেখান থেকে মুক্ত করে এবং সে বিশাল গুহাটি দেখতে পায়। সে সেখানে ভ্যাকনাকেও দেখতে পায়। এরপর হলি
হলি গুহা থেকে বাইরে বেরিয়ে আসে এবং তার সামনে পুরো মাইন্ড ফ্লেয়ার জগৎটি ভেসে ওঠে। হলি সেখান থেকে সামনে এগোতে লাগে। এদিকে ন্যান্সি আর জনাথন সেই ঘর থেকে বের হওয়ার চেষ্টা করছিল, কিন্তু কোনোভাবেই তা করতে পারছিল না। হঠাৎ করে ওয়াল ভাঙা শব্দ হলে তারা ভয় পেয়ে যায়, কিন্তু দেখা যায় স্টিভ সেই ঘরে তাদের উদ্ধার করতে এসেছে। তাদের ফিরে পেয়ে ডাস্টিন আবেগপ্রবল হয়ে পড়ে। তখন তারা মজা করে বলে, তুমি কি আমাদের মরার জন্য সেখানে পাঠিয়েছিলে? আর যেহেতু পাঠিয়েছিলে, এত কিছু জানার পরে তোমরা কেন ওয়াকিটকিতে আমাদেরকে কিছু বললে না? তখন স্টিভ জানে যে তাদের ওয়াকিটকি নষ্ট হয়ে গিয়েছিল। এরপর ন্যান্সি বলে, তাহলে আমি কিসে গুলি চালিয়েছিলাম? এরপর ডাস্টিন ডক্টর ব্রেনারের একটি ডায়েরি থেকে তার সকল রিচার্জ দেখায় এবং বলে, যদি সহজ ভাষায় বলি, হলি সেই দেওয়ালের পেছনে নাই। তখন ন্যান্সি ডাস্টিনকে জিজ্ঞেস করে, তাহলে সে কোথায় আছে? তখন ডাস্টিন বলে, আমি কিছুই জানি না, কিন্তু এইটুকু শিওরলি বলতে পারি হলি আপসাইড ডাউনে নেই। ঠিক তখনই দেখা যায় হলি দৌড়াচ্ছে এবং সে সেই জগতের নিচে একটি পথ দেখতে পায় যা তাকে সরাসরি আপসাইড ডাউনে নিয়ে যাবে। ভ্যাকনাও তার পিছু পিছু আসছিল, তাই হলি জীবন বাঁচানোর জন্য সেই পথ দিয়ে আপসাইড ডাউনের দিকে যাওয়ার চেষ্টা করে, কিন্তু সে আসলে অনেক উপর থেকে সরাসরি হকিন্সের ল্যাবের উপর আশ্রে পড়ার উপক্রম হচ্ছিল। তখন ন্যান্সিরা তার চিৎকারের আওয়াজ শুনতে পায় আর তার কাছে যাওয়ার জন্য দৌড় দেয়। অন্যদিকে ল্যাবের বাইরে ইরিকা, মিস্টার কার্ক এবং বোম্যান বেলুন ব্যবহার করে সিগন্যাল খোঁজার চেষ্টা করছিল। তারা বেলুনগুলোকে অনেক উঁচুতে উড়িয়ে দেয়, যার ফলে তারা ডাস্টিনের রেডিওর সিগন্যাল পেতে শুরু করে। এরপর আমাদের উইলকে দেখানো হয়, সে এখন অনেক চিন্তিত, সাথে অনেক অনুতপ্ত, কারণ ভ্যাগনা তার মাধ্যমেই সে ছোটবেলা থেকে সবকিছু জানতে পায় এবং এখন শেষবারের মতো ভ্যাগনা তাকে স্পাই হিসেবে কাজ করাতে চায়। তখনই জয়েস এসে উইলকে ম্যাক্সের ফিরে আসার খবরটি জানায়। সে তার ছেলেকে আপসেট দেখে বলে, তোমার জন্য ম্যাক্স ফিরে আসতে পেরেছে আর সবকিছু ঠিক হয়ে যাবে। কিন্তু উইল তখন বলে, লুকাসের থিওরি যদি সত্য হয়, তাহলে আজকেই সেই দিন আমাদের পৃথিবীকে ধ্বংস করার। আমি যতই হাইপ মাইন্ডে থাকি না কেন, আমি ভ্যাগনার কিছুই করতে পারবো না। আমি কেবল ভ্যাগনার একটি অংশে পরিণত হয়েছি, শারীরিকভাবে খুবই দুর্বল হয়ে গিয়েছি। এই কারণে ভ্যাগনা প্রতিদিন রাতে হাইপ মাইন্ডের মাধ্যমে আমাকে নিজের সাথে যুক্ত করে গুহাটি তৈরি করত, আর সে নিজেও আপসাইড ডাউনের সাথে পৃথিবীকে যুক্ত করেছিল। এখন ভ্যাগনা আমার মতো 12 জন শিশুকে ব্যবহার করে নিজের ক্ষমতা বাড়িয়ে পৃথিবীকে ধ্বংস করে দেবে। জয়েস তাকে সান্ত্বনা দিয়ে বলে, উইল, তুমি মোটেও দুর্বল নও। হলি যেহেতু ওর কবল থেকে মুক্ত পেয়েছে, তাই সে কিছুই করতে পারবে না। এরই মধ্যে এরিকা, হপার সহ বাকি সবাইকে সেখানে ডেকে পাঠায় এবং তারা ডাস্টিনের রেডিওর সিগন্যালও পেয়ে যায়। তখন ডাস্টিনের সাথে তাদের কথা হয়। ডাস্টিন জানায় যে তারা ল্যাবের খুব কাছাকাছি আছে এবং হেনরিকে তারা খুঁজে পেয়েছে। এদিকে ল্যাবের উপর মিলিটারিদের কড়া নজর ছিল, তাই এলিফ্যান্ট তার ক্ষমতা ব্যবহার করে সেখানকার ক্যামেরাগুলো নষ্ট করতে শুরু করে এবং আপসাইড ডাউনে যাওয়ার একটি রাস্তা খুলে দেয়, যাতে তারা স্টিভের টিমকে বের করে আনতে পারে। এরপর তাদের টিমের কিছু সদস্য আপসাইড ডাউনের ভেতরে প্রবেশ করে, যেখানে তারা স্টিভ, ন্যান্সি, জনাথন এবং ডাস্টিনকে খুঁজে পায়। তখন মাইক জিজ্ঞেস করে, হলি কোথায়? ন্যান্সি জানায় যে তারা হলির পড়ে যাওয়ার শব্দ শুনতে পেয়েছিল। যখন তারা উপরে যায়, তখন দেখতে পায় যে হলি শূন্যে ভাসছে এবং ভ্যাগনা তাকে ধরে ফেলেছে। ভ্যাগনা হলিকে টেনে আবারও তার নিজের দুনিয়াতে নিয়ে যায়। এই কথা শুনে মাইক সহ সবাই প্রচন্ড ক্ষিপ্ত হয়ে ওঠে। অন্যদিকে ভ্যাগনা হলিকে নিয়ে গিয়ে আবারও নিজের গুহায় বন্দি করে ফেলে। ডাস্টিন তখন সবাইকে ভ্যাগনা এবং হলির অবস্থান সম্পর্কে বোঝাচ্ছিল। তাদের আগে ধারণা ছিল যে আপসাইড ডাউন একটি আলাদা জগৎ, কিন্তু ডাস্টিন বোঝায় যে এটি আসলে একটি ব্ল্যাক হোলের মতো ব্রিজ। এই ব্রিজের ওয়ালই ভ্যাগনার জগৎ এবং হকিসকে যুক্ত করে রেখেছে। তারা সেই জগৎকে শয়তানের জগৎ বলেছে, যেখান থেকে সব দানব এই জগতে এসেছে। এলেভেন অনেক বছর আগে হেনরিকে সেখানে পাঠিয়েছিল এবং সেই মুহূর্তেই এই ব্রিজটি তৈরি হয়েছিল। গত বছর যখন তারা ভ্যাগনাকে আঘাত করেছিল, তখন সে সেরে ওঠার জন্য আবারও সে জগতে ফিরে গিয়েছিল। এই কারণে তারা আপসাইড ডাউনে কখনোই তাকে খুঁজে পায়নি। তখন উইল জানায় যে শিশুদের মস্তিষ্ক অনেক দুর্বল হয়, তাই সে নিজের শক্তি বাড়ানোর জন্য আমাদের মতো শিশুদের ব্যবহার করেছে এবং নতুন শিশুদের সাহায্যে সে খুব দ্রুত এই কাজ সম্পন্ন করবে। তখন ম্যাক্স জানায় হেনরি পৃথিবী ধ্বংস করতে চায়। এই কথা হলি তাকে বলেছিল। উইল তখন বুঝতে পারে যে ভ্যাগনা পৃথিবীর ওপর তাদের দুনিয়ার পোর্টালগুলো খুলে দিয়ে পৃথিবীকে দুর্বল করে দিচ্ছে, যাতে সে দুই জগৎকে ধ্বংস করে দিতে পারে। আজ রাতে এই ঘটনা ঘটার কথা, তাই সবাই মিলে তাকে আটকানোর পরিকল্পনা করে। ততক্ষণে হেনরি সব বাচ্চাদের বুঝিয়েছে যে ম্যাক্স নামের এক দানব হলিকে বলেছে হেনরি খুব খারাপ এবং সে তার দুনিয়া ধ্বংস করতে চায়। এই কারণেই হলি তাকে ভুল বুঝেছে। হেনরি দাবি করে যে সে এখন আর কাউকে বাঁচাবে না। তখন সব বাচ্চারা প্রতিজ্ঞা করে যে তারা হলিকে বুঝিয়ে বলবে যাতে সে হেনরিকে সাহায্য করে। এতে হেনরি খুব খুশি হয়। এইদিকে হপার আর বাকি সবাই মিলে উপরে ওঠার পথ খুঁজতে শুরু করে। স্টিভ একটি পরিকল্পনা করে। তাদের সামনে ব্রিজ থাকলেও তারা সরাসরি উপরে যেতে পারছিল না, কারণ জায়গাটি অনেক উঁচু ছিল। কিন্তু ভ্যাগনা দুইটি জগৎকে ধ্বংস করার জন্য আজ রাতেই সেগুলোকে মুক্ত করবে। আর যখনই সেটা ঘটবে, তখনই তারা সে জগতে ঢুকে ভ্যাগনাকে মেরে শিশুদের বাঁচিয়ে আনবে। সবাই এই প্ল্যান পছন্দ করে। এলেভেন এবং কালির কাছে অনেক ক্ষমতা
থাকায় তারাও হেনরিকে মারার জন্য প্রস্তুত হয়। ইতিমধ্যে ডাস্টিন পাওয়ার সোর্সের কাছে বোমা লাগানোর সিদ্ধান্ত নেয়। তাদের পরিকল্পনা ছিল শয়তানের জগৎ ধ্বংস করার পর তারা পাওয়ার সোর্সটির সাথে আপসাইড ডাউনের ব্রিজটিও বন্ধ করে দেবে, যাতে হকি চিরদিনের জন্য মুক্ত হয়ে যায়। এভাবে তারা একটি নিখুঁত পরিকল্পনা তৈরি করে। অন্যদিকে হলে জ্ঞান ফিরে পায় এবং সে সব বাচ্চাদের সত্যটা বলতে শুরু করে যে হেনরি তাদের মেরে ফেলবে, কিন্তু বাচ্চারা জানায় যে হেনরি এসব কথা তাদের আগে বলেছিল এবং তারা এখন বিশ্বাস করে যে ম্যাক্সি আসলে একটা দানব। হলি তখন ডেরিককে সত্যটা বলতে বলে, কিন্তু ভ্যাগনা ডেরিকের মা বাবাকে মেরে ফেলার হুমকি দিয়েছিল, তাই ডেরিক উল্টা বলে যে হেনরি সত্যি বলেছে। যা শুনে হলি তখন বাচ্চাদের ওপর আক্রমণ করে এবং সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু তারা তাকে ধরে ফেলে এবং তার গলায় থাকা হলি দ্য হিরোইক নেকলেসটি ছিঁড়ে ফেলে। অন্যদিকে হপার এবং জয়েস যুদ্ধের প্রস্তুতি নিচ্ছিল। তখন জয়েস হফারকে জিজ্ঞেস করে, নিচে কি তোমার আর ইলেভেনের সাথে কোনো ঝামেলা হয়েছে? তখন হফার বলে, হ্যাঁ একটু তো সমস্যা হয়েছে, কিন্তু আমি আমাদের সম্পর্ক ঠিক করে ফেলবো। এখন আমার একটাই দায়িত্ব ইলেভেনকে সুস্থ সবলভাবে এই ঝামেলা থেকে মুক্ত করা, আর যদি ইলেভেনের কিছু হয় তাহলে আমি কালীকে কখনোই ছাড়বো না, আমি তাকে মেরেই ফেলবো। এছাড়াও ইলেভেনের যদি ভেতরে কিছু হয় আমি তাকে যেভাবেই হোক বাঁচিয়ে নেব, আমি ওকে কখনোই হারাতে চাই না, কখনোই না। ইতিমধ্যে মাইক এবং রবিন একটি বোমা বানিয়ে ফেলেছে, যা দিয়ে তারা আপসাইড ডাউনের পাওয়ার সোর্স উড়িয়ে দেবে। এরপর সবাই অস্ত্রশস্ত্র নিতে শুরু করে। সেই সময় স্টিভ এডি সম্পর্কে অতীতে খারাপ কথা বলার জন্য ডাস্টিনের কাছে ক্ষমা চায়। স্টিভ স্বীকার করে যে এডি সত্যি একজন হিরো ছিল এবং সে ডাস্টিন সহ অনেক মানুষের প্রাণ বাঁচিয়েছে। স্টিভ আরো বলে, আমি বুঝতে পেরেছি এডি তোমার জীবনে কি ছিল। সে চলে যাওয়ার পর তুমি অনেক কষ্ট পেয়েছো, কিন্তু আমি তোমাকে না বুঝে তোমার উপর রাগ করেছি। আর আমি রাগ করেছিলাম কারণ আমরা একে অপরের কাছ থেকে অনেক দূরে সরে গিয়েছিলাম, কারণ আমি আমার বেস্ট ফ্রেন্ডকে অনেক মিস করতাম। ডাস্টিন ইমোশনাল হয়ে বলে, আমিও তোমাকে অনেক মিস করেছি, এবং তারা একে অপরকে জড়িয়ে ধরে আর তারা শপথ নেয় যে এই মিশনে তারা যদি জিতে তাহলে একসাথে জিতবে, আর যদি মরে তাহলে একসাথে মরবে। অন্যদিকে ইলেভেন আর কালি কথা বলছিল। তারা পুনরায় একে অপরের মস্তিষ্কের সাথে যুক্ত হয়। কালি ইলেভেনকে বলে যে সামনে অনেক বড় বিপদ আছে এবং তারা দুজনেই একসাথে আছে। কালির কথা ইলেভেন ঠিক বুঝতে পারছিল না। ইলেভেন বলে, আমরা দুজন মিলে ওই শয়তানের জগৎ ধ্বংস করব এবং ডক্টর কে ল্যাবও শেষ করে দেব, এরপর আমরা শান্তিতে সুখে জীবন কাটাবো। তখন কালি বলে, পাপার জায়গায় এখন ডক্টর কে এসেছে, এরপর তোমাকে ধরার জন্য অন্য কেউ আসবে। তুমি মাইকের সাথে সুখী জীবনের স্বপ্ন দেখছো ঠিকই, কিন্তু তোমার ক্ষমতার কারণে কেউ না কেউ সবসময় তোমার পিছু নেবে। আমার বন্ধুর মতো তারা মাইককেও মেরে ফেলবে এবং তোমার রক্ত দিয়ে নতুন ক্ষমতা সম্পন্ন শিশু জন্ম দেওয়ার চেষ্টা করবে। আমাদের কারণেই এই চক্র কখনো শেষ হবে না, তাই এই দুনিয়াকে বাঁচানোর জন্য আমাদের মরে যাওয়াটাই হয়তো জরুরি। এই কথা শুনে এলিফ্যান্ট খুবই কষ্ট পায়। এরপর সবাই যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। তখন উইল এসে তার মাকে বলে, তুমি যখন আমাকে সকালে জিজ্ঞেস করেছিলে ভ্যাগনার মাইন্ডে কি চলছে, তখন আমি তোমাকে পুরো কথাটি বলিনি। এরপর উইল জয়েসকে বলতে লাগে যে সে দুর্বল ছিল বলে ভ্যাগনা তাকে ধরতে পেরেছিল, কিন্তু গতবারের লড়াই সে অনুভব করেছিল যে সে তার আপনজনের হারাতে চলেছে। তখন তার শৈশবের সব ভালো স্মৃতি মনে পড়ে যায় এবং সেই স্মৃতির জোরেই সে ভ্যাগনাকে আটকানোর শক্তি পায়, কিন্তু ভ্যাগনা তাকে আবারও বন্দী করেছে এবং দেখিয়েছে যে সে উইলের সব গোপন কথা জানে, যা দিয়ে সে উইলকে ধ্বংস করে দেবে। ম্যাক জানিয়েছিল যে ভ্যাগনাও তার স্মৃতির একটি গুহায় যেতে ভয় পায় এবং আমি তার দুর্বলতা খুঁজে বের করে তাকে হারাতে পারবো, তবে তার জন্য উইলকে সবার আগে নিজের সব গোপন কথা সবাইকে বলতে হবে। জয় যেতে রাজি হয়ে যায়। এরপর উইল সবাইকে নিজের কাছে বসায় এবং বলতে লাগে, আমি জীবনের সব ভালো মুহূর্ত তোমাদের সাথেই কাটিয়েছি এবং আমি তোমাদের সবাইকে খুব ভালোবাসি, কিন্তু ভেতর থেকে আমি একটু আলাদা, কারণ আমি ছেলেদের পছন্দ করি। এই কথাটি আমি আমার ক্রাশকে বলতে চেয়েছিলাম, কিন্তু সে আমার মতো মোটেও নয়। মাইক তখনই বিষয়টি বুঝতে পারে। উইল আরো বলে, এই ক্রাশের কারণেই আমি বুঝতে পেরেছি যে আমি আসলে কেমন। ভ্যাগনা আমাকে বলেছিল সে আমার এই সত্যটা সবার সামনে এনে দেবে যাতে সবাই আমাকে ঘৃণা করে। তখন সবাই তাকে আশ্বস্ত করে যে তারা তাকে সবসময় ভালোবাসবে। উইল এতে অনেক খুশি হয়। এছাড়াও সবাই উইলের পাশে থাকার প্রতিশ্রুতি দেয়। এরপর উইল ও ইলেভেনের সাথে নিজের শক্তি দিয়ে ভ্যাগনাকে মারার জন্য প্রস্তুত ছিল। রাত হওয়ার পর বোনামের সাথে পুরো টিম আপসাইড ডাউনে যাওয়ার জন্য এগিয়ে যায়। মিস্টার কার্ক রিমোটের সাহায্যে গেটগুলো খুলে দিয়েছিল। বোম্যানের ভেতরে ঢোকার পর তার টিম সব গার্ডদের মারতে শুরু করে এবং তারা ট্রাক নিয়ে পোর্টালের দিকে এগোতে লাগে। তখন ইলেভেন ডক্টর কে সামনে এসে দাঁড়ায়। ডক্টর কে তাকে মারতে চায়নি, কারণ ইলেভেনকে তার জীবিত প্রয়োজন ছিল। এরপর বোম্যানের সাথে পুরো টিম আপসাইড ডাউনের ভেতরে ঢুকে পড়ে। এমনকি কালি এবং ইলেভেনও নিজেদের উৎসর্গ করার জন্য প্রস্তুত ছিল। অন্যদিকে ভ্যাগনাকে সব শিশুদের সাথে ডিনার টেবিলে দেখা যায়। সে হলিকে আহত অবস্থায় তাদের সাথে বসিয়ে রেখেছিল। এরপর ভ্যাগনা সবার হাত ধরে এবং সব শিশুকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। আর এভাবে স্ট্রেঞ্জার থিংস সিজন 5 এর ভলিউম 2 এর এপিসোড 7 এখানেই শেষ হয়ে যায়। আমরা এপিসোড 7 এ দেখেছিলাম সবার
সবাই মিলে আপসাইড ডাউনে বেমানের গাড়ি নিয়ে ঢুকে গিয়েছিল আর বাইরে মিলিটারিরা তাদেরকে আটকানোর চেষ্টা করছিল, কিন্তু এতে কোনো লাভই হয় না। এরপরে কাহিনী চলে যায় ফাইনাল এপিসোডে। আমরা দেখি এক এক করে মিলিটারি গাড়িগুলো পোর্টাল দিয়ে আপসাইড ডাউনে ঢুকছে আর ডক্টরকে তার লোক নিয়ে প্রধান গেটে থাকা মিলিটারি লোকটিকে হুমকি দেয় যে কেন সে গেটটি খুলেছে, কিন্তু দেখা যায় তাদের সিস্টেমটা আগে থেকেই ডাস্টিন নষ্ট করে দিয়েছিল। এইদিকে বেমানের গাড়িটা আপসাইড ডাউনে পৌঁছিয়ে যায়। সেখানে 11কে অনেক চিন্তিত দেখা যাচ্ছিল, কারণ সে আর কালি এই যুদ্ধে নিজেদের জীবনকে উৎসর্গ করবে। মাইক তাকে বোঝায় এটা আমাদের শেষ যুদ্ধ হতে চলেছে, আমরা অবশ্যই এটা শেষ করব, তারপর দেখবে সবকিছু ঠিক হয়ে গিয়েছে। এই কথা শুনে 11 একটু স্বস্তি পায়। এরপর বেমেন, হফার, 11 আর কালি একটা টিমে ভাগ হয়ে হকিংসের ল্যাবের দিকে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে আর এইসব কিছু মিলিটারি লোকেরা দেখে ফেলে। তখন একজন সৈন্য বলে আমাদেরকে তাড়াতাড়ি ডক্টর কে এইসব কিছু জানাতে হবে। উত্তরে অন্য সৈন্য বলে তাকে জানানোর কোনো দরকারই নেই, ডক্টর কে নিজেকে অনেক মহান ভাবে, এই সামান্য কাজটি আমরা নিজেরাই করতে পারবো। এই বলে তাদের পিছু নিতে শুরু করে। অন্যদিকে হ্যান্ডি শিশুদের থেকে শক্তি কেড়ে নিয়ে মাইন্ড ফ্লেয়ারকে পুনর্জীবিত করার চেষ্টা করছিল আর আমরা দেখি ডাইমেনশনাল দুনিয়া আস্তে আস্তে করে আপসাইড ডাউনের 4টি গেটের দিকে এগোচ্ছে। এরপর হকিংসের চার্চে মিস্টার ক্লার্ক আর এরিকা বসে কথা বলছিল। তখনই ডক্টর কে তার লোকজন নিয়ে হাজির হয় আর তল্লাশি শুরু করে। এইদিকে বাস্তব দুনিয়াতে রবিনের গার্লফ্রেন্ড ভিকি আর ম্যাক্স রবিনের রেডিও স্টেশনে ছিল। ততক্ষণে বাকিরা আপসাইড ডাউনের রেডিও টাওয়ারের কাছে পৌঁছিয়ে যায় এবং উপরে ওঠার প্রস্তুতি নিচ্ছিল। এইদিকে হফার এবং 11 ল্যাবের ভেতরে সেই ঘরটি খুঁজে পায় যেখানে ছোটবেলা 11-এর ওপর পরীক্ষা চালানো হতো। বেমা লাইট এবং ওয়াটার ট্যাপ চালু করে দেয় এবং সে হকিংসের ল্যাবের ছাদের উপর উঠে যায়, কারণ কালো দুনিয়া যদি আপসাইড ডাউনের কাছাকাছি চলে আসে তাহলে সে হপারকে খবর দিয়ে সতর্ক করবে। এইদিকে নিচে হপার 11কে সতর্ক করে যে আমি যদি 2বার শব্দ করি তাহলে ভাববে কালো দুনিয়া নিচে আসছে। আর অন্যদিকে হাইপ মাইন্ডে গিয়ে তুমি আর তোমার বোন থেকো, আমি না বলা পর্যন্ত কিছুই করবে না। আর যখনই কালো দুনিয়ার রেডিও টাওয়ারের কাছাকাছি চলে আসবে তখনই আমি তোমাকে 3বার শব্দ করে সতর্ক করে দেব। যা শুনে 11 বলে তখনই আমরা ভ্যাকনিকে মেরে ফেলবো। এরপর হপার আরো বলে যদি ডাস্টিনের থিওরি সঠিক হয় তাহলে সবকিছু ঠিক হয়ে যাবে। যা শুনে 11 বলে যদি ভুল কিছুও হয়ে যায় তাহলে তুমি কখনোই আমাকে ওয়াটার কন্টেনার থেকে নামাবে না, আমি যেভাবেই হোক না কেন ভ্যাকনাকে মেরে ফেলবো। তখন হপার রাজি হয়ে যায় আর বলে কিন্তু আমাকে প্রমিস করতে হবে যদি কোনো চমৎকার হয়ে সবকিছু স্বাভাবিক হয়ে যায় তাহলে তুমি আর আমি এখান থেকে বের হয়ে যাব আর আমরা দুজন মিলে পরে ডক্টর কে দেখে নেব। এতে 11ও রাজি হয়ে যায় এবং তাকে পানির ট্রাঙ্কে নামিয়ে বক্সটি বন্ধ করে দেওয়া হয়। বাইরে কালিও তার চোখে কাপড় বেঁধে নিজের শক্তি ব্যবহার করার জন্য প্রস্তুত হয়। এইদিকে রেডিও টাওয়ারে মাইক আর উইল কথা বলছিল। তখন মাইক বলে আমার তোমাকে আগে বোঝা উচিত ছিল, আমি নিজেকে নিয়ে এতটাই ব্যস্ত ছিলাম যে সবকিছু ভুলে গিয়েছি, আমি অনেক দুঃখিত। এর উত্তরে উইল বলে ঠিক আছে আমি তোমার বিষয়টা বুঝতে পেরেছি, কিন্তু এতে তোমার কোনো দোষ নেই, আমার নিজেকে চিনতে অনেক সময় লেগে গিয়েছে, কিন্তু যা কিছু হয়েছে ভালোই হয়েছে, আমি খুশি যে তুমি এখন আমার বন্ধু হিসেবে আছো। তখন মাইক বলে শুধু বন্ধু নয়, আমরা খুবই ভালো বন্ধু। এরপর আবারও তারা তাদের যাত্রা শুরু করে। এইদিকে বাস্তব দুনিয়াতে রেডিও স্টেশনে ম্যাক্স ভেতরে অদ্ভুত ধরনের শব্দ শুনতে পায়। সে অনুভব করে যে সে তার হাত পা নাড়াতে পারছে। সে উঠে দাঁড়ায় এবং চলতে থাকে আর হাইপ মাইন্ডের মতো তার পায়ের নিচে পানিও ছিল। এইদিকে ভিকি এসে দেখে ম্যাক্স এখনো হুইল চেয়ারে বসে আছে আর তার চোখ উল্টে গিয়েছে। তার মানে এতক্ষণ যা কিছু হচ্ছিল তা সবই ছিল ম্যাক্সের হাইপ মাইন্ডের ভেতরে। সে ভয়ে ভয়ে দরজা খুলে আর ঠিক তখনই 11 আর কালি এসে বলে তুমি কি ভয় পেয়ে গিয়েছো? আসলে 11 ম্যাক্সকে তার মাইন্ডে নিয়ে এসেছিল তাকে সাহায্য করার জন্য। এইদিকে অন্য টিম রেডিও টাওয়ারের সবচেয়ে উঁচু স্থানে পৌঁছে যায়। সেখান থেকে পুরো হকিং শহরকে দেখা যাচ্ছিল। এরপর সবাই দেখতে পায় কালো দুনিয়াটি আপসাইড ডাউনের দিকে এগিয়ে আসছে, যা দেখে বেমেন হপারকে জানায় কালো দুনিয়া আমাদের দিকে এগিয়ে আসছে, যা করার তাড়াতাড়ি করতে হবে। এইদিকে 11-এর টিম ভ্যাকনাকে দেখতে পায়। তখন ম্যাক্স বলে আমরা কেন ওকে এখানে মেরে ফেলছি না? তখন 11 বলে আগে ওর মাইন্ডে ঢুকতে হবে, তাহলে আমরা তাকে শেষ করতে পারবো। আর আমরা জানি এটা 11-এর হাইপ মাইন্ড ছিল, তাই 11 ভ্যাকনার হাত ধরে তার মাইন্ডের ভেতরে ঢুকে যায়। তারা সেই সালে গিয়ে পৌঁছায় যখন জয়েস অনেক ছোট ছিল। তখনই হপার দুটো শব্দ করে, এর মানে হলো কালো দুনিয়া নিচে নামতে শুরু করেছে। তখন 11 ম্যাক্সকে ভ্যাকনাকে খুঁজে বের করার রাস্তা বের করতে বলে। আর আমরা আগের এপিসোডে যেহেতু দেখেছিলাম ক্যামাজেটের পুরোটাই যেহেতু ম্যাক্সের পরিচিত ছিল তাই তার কাছে সবকিছু সোজা ছিল, কিন্তু ভ্যাকনার বাড়িতে যাওয়ার জন্য একটা শর্টকাট রাস্তা ছিল আর একটা লম্বা রাস্তা ছিল। যেহেতু তাদের কাছে কোনো সময় ছিল না তাই জন্য তাদেরকে শর্টকাট রাস্তাটি ধরতে হবে। অন্যদিকে ডক্টরকে তার টিম নিয়ে রেডিও টাওয়ারের কাছে পৌঁছিয়ে তল্লাশি শুরু করে, যা দেখে ভিকি ম্যাক্সকে নিয়ে একটি ঘরে লুকিয়ে রাখে। অন্যদিকে আপসাইড ডাউনে সবাই দেখে কালো দুনিয়া নিচে নামছে। ডাস্টিন সাথে সাথে হপারকে জানায় যে তাদের হাতে মাত্র 30 সেকেন্ড
সময় আছে, যা করার এরই মধ্যেই করতে হবে। এদিকে ম্যাক্স 11 আর কালকে শর্টকাট রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছিল। সেখানে অনেক গান নাচ হচ্ছিল আর তারা অপেক্ষা করতে থাকে। তখনই হপার 3টি শব্দ করে, এর মানে বিপদ খুবই কাছাকাছি। আর অন্যদিকে কালো দুনিয়া ডাস্টিনদের অনেক কাছাকাছি চলে এসেছে। ম্যাক্স 11কে তাকে ভরসা করতে বলে। কালো দুনিয়া নিচে নামতে নামতে টাওয়ার পর্যন্ত পৌঁছিয়ে যায় আর টাওয়ারটি দুমড়ে মুচড়ে ভাঙতে শুরু করে। এইদিকে স্কুলে গান নাচ শেষ হওয়ার সাথে সাথে 11 হ্যানরির বাড়িতে ঢুকে যায় আর সেখানেই আমরা হ্যানরি আর বাচ্চাদেরকে প্রজেজ অবস্থায় দেখতে পাই। 11 সাথে সাথে হ্যানরিকে তার শক্তি দিয়ে দূরে সরিয়ে দেয় আর বাচ্চাদের জ্ঞান ফিরে আসে। এইদিকে টাওয়ার থেকে স্টিভ নিচে পড়ে যাওয়ার উপক্রম হচ্ছিল, কিন্তু ঠিক তখনই জনাথন তাকে ধরে ফেলে এবং তাকে বাঁচিয়ে নেয়। হ্যানরি শিশুদের শক্তি ব্যবহার না করতে পারায় কালো দুনিয়া সেখানেই থমকে যায়। হ্যানরির বাড়িতে ম্যাক্স হলির সঙ্গে দেখা করে, কিন্তু অন্য শিশুরা তখন ম্যাক্সকে দেখে দানব মনে করছিল। তখন ম্যাক্স বলে, আমাকে বিশ্বাস করো, আমি দানব না, এটা আমি তোমাদেরকে প্রমাণ করে দেখিয়ে দেব। এইদিকে ন্যান্সি ডাইমেনশনাল দুনিয়ায় ঢুকে পড়ে। এরপর একে একে সবাই ডাইমেনশনাল দুনিয়াতে পৌঁছে যায় এবং তারা সবাই অনেক অবাক হয়ে যায়, কারণ সে দুনিয়াটাও ছিল একটি গ্রহের মতো আর সেখানে চাইলে হয়তো মানুষ বসবাস করতে পারে। এইদিকে হ্যানরি রেগে ঘরে ফিরে আসে, কিন্তু এখানে হ্যানরির চোখ দেখে আমার আরেকটা সিরিজের কথা মনে পড়ে যায়। আচ্ছা, আপনাদের তার চোখ দেখে কি মনে হচ্ছে? ঠিক আছে, আমি বলে দিই, আসলে তার চোখ দুটো ওয়েনসডে সিরিজের হাউডের মতো দেখাচ্ছে। তো যাই হোক, এরপর হ্যানরি 11 মুখোমুখি হয়। 11 তাকে বলে যে সে হেরে গিয়েছে এবং ম্যাক্স শিশুদের নিয়ে পালিয়ে গিয়েছে। তখন হ্যানরি 11কে বন্দি করে ফেলে, কিন্তু শিশুরা কালী শক্তির সাহায্যে অদৃশ্য হয়ে তাদের লড়াই দেখছিল। হ্যানরি এবং 11 কথোপকথনের সময় 11 তাকে মনে করিয়ে দেয় যে সে শিশুদের দুর্বল ভেবে ব্যবহার করেছে। হ্যানরি উপহাস করে বলে যে 11 নিজেই বোকা, কারণ শিশুকে বাঁচাতে গিয়ে সে নিজেই তার জালে আটকা পড়েছে। এরপর হ্যানরি তার ভ্যাগনা রূপে আবির্ভূত হয়। শিশুরা তখন বুঝতে পারে যে হ্যানরি আসলে একটি ভয়ানক দানব। তখন ম্যাক্স বাচ্চাদের বোঝায়, হলি তোমাদের যা কিছু বলেছিল সবই সত্য। সে আমাদের দুনিয়াকে ধ্বংস করতে চায়, তোমাদের দিয়ে সে আরেকটি দুনিয়া বানাতে চায়। এই জন্য আমাদের এখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব পালিয়ে যেতে হবে। এরপর ভ্যাগনা তার শক্তি দিয়ে 11 মনের গভীরে প্রবেশ করে আর 11 সব কর্মকাণ্ড সে মুহূর্তের মধ্যেই দেখে ফেলে এবং বুঝতে পারে যে শিশুরা সেই রুমে ছিল। কালি আর 11 আগে থেকেই পরিকল্পনা করেছিল যে আমরা দুজন মিলে আমাদের ভাইকে মেরে ফেলবো, কিন্তু ভ্যাগনা যখন শিশুদের ধরতে যায় ততক্ষণ ম্যাক্স তাদের নিয়ে সেখান থেকে পালিয়ে গিয়েছিল। 11 ও কালি হেনরিকে মারার চেষ্টা করে, কিন্তু সে তার শক্তি ব্যবহার করে অদৃশ্য হয়ে যায়। অন্যদিকে স্টিভ আর জনাথন যখন এগিয়ে যাচ্ছিল, স্টিভ তাকে বাঁচানোর জন্য জনাথনকে ধন্যবাদ জানায়। জনাথন জানায়, এটা সত্য যে আমি তোমাকে পছন্দ করি না, কিন্তু এটার মানে এই নয় যে আমি তোমাকে মরতে ছেড়ে দিব। এখানে জনাথন আরো বলে, আমি যখন ক্যালিফোর্নিয়ায় ছিলাম তখন তুমি ন্যান্সির সাথে রিলেশনশিপে ছিলে, হয়তো এই জন্য আমাদের মধ্যে দূরত্ব বেড়েছে, কিন্তু এখানে তারা দুজনেই বুঝতে পারে ন্যান্সি স্টিভকেও ভালোবাসতো না, এমনকি জনাথনকেও ভালোবাসতো না। সে নিজের প্যাশনকে অনেক বেশি ভালোবাসতো, তাই এখন দুজনেই ন্যান্সিকে তার নিজের মতো ছেড়ে দিয়েছে। এরপর তারা একে অপরের সাথে বন্ধুত্ব করে নেয়। এরপর তারা সবাই সেখানে মাকড়সার পায়ের মতো মাইন্ড ফ্লেয়ারকে দেখতে পায়। ঠিক সেই সময় উইল জানে যে তারা মাইন্ড ফ্লেয়ারের শরীরের কাছে পৌঁছে গিয়েছে, যার ভেতরে সব বাচ্চারা বন্দী ছিল। এইদিকে শিশুরা পাহাড়ে সেই গুহার দিকে দৌড়াচ্ছিল, কিন্তু ডেরেক একটু মোটা হওয়ার কারণে সে হাঁপিয়ে যায়। তখন সেখানে 11 আর কালি চলে আসে এবং তারা আবারও গুহার দিকে দৌড়াতে শুরু করে। এইদিকে হপার সবার সাথে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু তার কাছে পরিস্থিতি কেমন যেন অদ্ভুত লাগতে শুরু হয়েছিল। এরপর হ্যানরি তার মধ্যে বিভ্রম তৈরি করে। হ্যানরি তাকে দেখায় যে কালি চায় 11 সবাইকে বাঁচানোর পর যেন নিজের জীবন উৎসর্গ করে দেয়, যাতে এই সমস্যা চিরতরে শেষ হয়ে যায়। ভ্যাগনা হপারকে ভয় দেখায় যে 11 মারা যাবে। হপার আতঙ্কিত হয়ে গুলি চালায়, কিন্তু ভ্যাগনা অদৃশ্য হয়ে যায়। গুলিগুলো 11 পানির ট্রাঙ্কে লাগে এবং হপার দেখে 11 গায়ে গুলি লেগেছে, তাই সে চিৎকার করে বক্সটি ভাঙতে শুরু করে। পানির ট্রাঙ্কটি ভাঙার পর সাথে সাথে 11, কালি ও মাক্স হলিদের কাছ থেকে অদৃশ্য হয়ে যায়। হপার 11কে ট্রাঙ্ক থেকে বের করে আনে। আসলে কোনো গুলি 11কে লাগেনি, ভ্যাগনা কেবল হপারের মনে ভ্রম তৈরি করেছিল। 11 জ্ঞান ফিরলে হপারকে বলে, তুমি এই কাজটা কেন করলে? তখন হপার বুঝতে পারে সে ভুল করেছে। ততক্ষণে ডক্টরকে ম্যাক্স ও ভিকিকে খুঁজে বের করে বন্দি করে নেয়। ডক্টরকে বেসমেন্টে এসে শিশুদের পুরো পরিকল্পনার কথা জেনে যান। অন্যদিকে 11 ও কালি শিশুদের বাঁচাতে চাইলেও ল্যাবের ওয়াটার ট্যাপটি নষ্ট হয়ে গিয়েছিল। 11 জানতো যে হলি নিশ্চয় শিশুদের নিয়ে নিরাপদে গুহার ভেতরে আশ্রয় নিবে। হপার তখন 11 ও কালিকে জানায় সে এখন তাদের সব পরিকল্পনার কথা জেনে গিয়েছে এবং সে তাদের মরতে দেবে না। 11 তখন যুক্তি দেয় সে হ্যানরিকে যদি না মারে আর যদি শিশুদের বাঁচিয়ে রাখে তাহলে কোনো লাভই হবে না। তখন হপার 11 এর কাছ থেকে কথা নেয় যে সে বেঁচে ফিরবে, কিন্তু কালি তখন হপারকে মেরে হলেও মিশনটা পূর্ণ করতে চায়। কিন্তু হপার তার মেয়ের জীবনের জন্য নিজের প্রাণও দিতে প্রস্তুত ছিল। হপার 11কে বোঝায়, তুমি জীবনে অনেক কিছু সহ্য করেছো, আমি চাই
না তুমি মরে গিয়ে সবকিছু শেষ করে দাও, বরং তুমি লড়াই করো যাতে ভবিষ্যতে তুমি নিজের সন্তানকে লালন পালন করতে পারো এবং সুন্দর একটি দিন কাটাতে পারো। সেই দিন হয়তো তুমি আমার কথা বুঝবে। হপারের কথা শুনে কালিও শান্ত হয়ে যায়। ঠিক তখনই বেমান জানায় যে বিল্ডিং এ মিলিটারিরা ঢুকে পড়েছে। অন্যদিকে হলি শিশুদের নিয়ে গুহার ভেতরে প্রবেশ করে, কিন্তু সে লক্ষ্য করে ডেরেক সেখানে ছিল না। তাই সে ডেরেককে নিতে জঙ্গলের ভেতরে ঢুকে। এইদিকে হেনরি পোর্টাল খুলে ডেরেকের কাছাকাছি পৌঁছে যাওয়ার উপক্রম হতেই হলি তখন তাকে নিয়ে গুহার দিকে এগিয়ে যায়। তখনই হেনরি হলির পা ধরে ফেলে, কিন্তু ঠিক সেই সময় ডেরেক হলিকে ভেতরে টেনে নিয়ে যায় এবং সে হেনরিকে মিডল ফিঙ্গার দেখায়। এরপর হলি শিশুদের আশ্বস্ত করে যে হেনরি আর ভেতরে আসতে পারবে না, যা শুনে শিশুরা একটু স্বস্তি পায়। অন্যদিকে মাইন্ড ফ্লেয়ারের কাছে থাকা টিম মেম্বারদের মধ্যে উইল আবারও ফ্যাশন দেখতে শুরু করে। সে বুঝতে পারে হেনরি এখনো মরেনি। সে গুহার ভেতরে শিশুদের ধরার চেষ্টা করছে। এইদিকে হেনরির হাতে আর কোনো উপায় না থাকায় সে সাহস করে গুহার মধ্যে প্রবেশ করার চেষ্টা করে, কিন্তু গুহার ভেতরে হেনরি তার অতীতের এক যন্ত্রণাদায়ক স্মৃতি দেখতে পায়। শৈশবে সে এক ব্যক্তিকে হত্যা করেছিল যা তার জীবনকে বদলে দিয়েছিল। হেনরি দেখতে পায় কিভাবে সে একটা লোককে হত্যা করেছিল আর লোকটির সুটকেস থেকে অদ্ভুত একটা জিনিস তার হাতকে নিয়ন্ত্রণ করে নিয়েছিল। উইল এই সমস্ত কিছু অনুভব করতে পারছিল এবং সে সবাইকে সতর্ক করে বলে যে হেনরি এখন ঘরের মধ্যে ঢুকে গিয়েছে এবং শিশুরা আর এখানে নিরাপদে নেই। হলি তখন হেনরিকে দেখে সব বাচ্চাদেরকে নিয়ে সেখান থেকে পালানো শুরু করে। এইদিকে মাইক তখন উইলকে জিজ্ঞেস করে ম্যাক্স, হলি আর 11 কোথায়। উত্তরে উইল বলে সেখানে কেউই নেই, বাচ্চারা শুধু একাই রয়েছে। রবিন উইলকে বলে সেই হেনরিকে আটকাতে পারবে। উইল সাহস করে রাজি হয় এবং বাকিদের এগিয়ে যেতে বলে। এইদিকে ল্যাবে অফিসাররা কালি আর 11কে ধরার জন্য হেলিকপ্টার থেকে শক্তিশালী আল্ট্রাসাউন্ড স্পিকার ব্যবহার করতে শুরু করে। এই শব্দে 11 ও কালি যন্ত্রণায় কাতরাতে থাকে। হপার অফিসারদের আটকানোর চেষ্টা করে, কিন্তু সে তা না করে 11কে নিয়ে চলে যায় আর কালি সেখানে একাই পড়ে থাকে। অন্যদিকে হলি শিশুদের নিয়ে টানেলের ভেতরে যায় আর সবাইকে বলে এখানে যা কিছু হবে তা সত্য না, তোমরা এটাকে পাত্তা দিবে না, খালি তোমাদেরকে এখানে একটি পোর্টাল দিয়ে বের হয়ে যেতে হবে। এরপর এক এক করে বাচ্চারা সেই পোর্টাল দিয়ে বের হতে শুরু করে। এদিকে কালিকে সৈন্যরা ধরে ফেলে আর বলে কি তোমার বোন তোমাকে একা রেখে চলে গেল। 11 হপারকে জিজ্ঞেস করে কালি কোথায়। পরে দেখা যায় হপার কালিকে নিতে সৈন্যদের সাথে লড়াই করছে, কিন্তু সৈন্যরা তাদের ধরে ফেলে আর হপারকে জিজ্ঞেস করে 11 কোথায়, কিন্তু হপার আর কালি কোনো মতেই স্বীকার করে না। তাই একজন সৈনিক হপারকে গুলি করতেই যাবে, তখনই পরিস্থিতি সামাল দিতে বেমান উপর থেকে একটি বোমা নিক্ষেপ করে হেলিকপ্টার ও স্পিকার উড়িয়ে দেয়। এই সুযোগ 11 তার শক্তি ব্যবহার করে নিষ্ঠুরভাবে অফিসারদের শেষ করে দেয়, কিন্তু যে গুলিটা হপারের জন্য উঠেছিল সেটা কালির গায়ে লেগে যায়। তারা দেখতে পায় কালির শরীরে গুলি লেগেছে। হপার সাহায্য খুঁজতে গেলেও শেষ রক্ষা হয় না, কালির মৃত্যু হয়ে যায়। এইদিকে হেনরি সেই টানেলের ভেতরে প্রবেশ করে আর তখনই হলি এসে তাকে আক্রমণ করে, কিন্তু বেচারি হলি বেশিক্ষণ লড়াই করতে পারে না, সে অজ্ঞান হয়ে যায়। এরপর হেনরি তার অতীতের সেই স্মৃতির মুখোমুখি হয় যে স্মৃতিকে সে সবচেয়ে বেশি ভয় পেত। সে তখন তার চোখের সামনে দৃশ্যটি দেখতে পায়। ছোটবেলায় সে এক ডক্টরকে বাঁচাতে গিয়েছিল, কিন্তু সেই ডক্টরই তাকে গুলি করে আহত করে। এই দৃশ্যটি উইলও অনুভব করতে পারছিল এবং উইল তার মাকে বলে সে এখন তার ছোটবেলার একটি ভয়ঙ্কর স্মৃতিতে আটকা পড়েছে আর সে অনেক ভয় পেয়ে আছে। এদিকে হপার এবং 11 বেমানের সাথে দেখা করে এবং কালের মৃত্যুতে তারা অত্যন্ত শোকাহত হয়। এরপর 11 যখন ভাসমান পাথরগুলো দেখতে পায় সে সিদ্ধান্ত নেয় সে এগুলোর উপর দিয়ে উপরে যেতে পারবে। হপার তাকে জিজ্ঞেস করে ওটার সময় যদি তুমি পড়ে যাও আর যদি ভ্যাকনাকে মেরে সে ফিরে না আসতে পারে, তখন 11 আবেগপূর্ণভাবে উত্তর দেয় বহু বছর আগে আপনি যখন আমাকে জঙ্গলে খুঁজে পেয়েছিলেন তখন আমি কাউকে বিশ্বাস করতাম না। আপনি আমাকে বাঁচতে শিখিয়েছেন, কিন্তু আমি এখন আর ছোট শিশু নই, আমি বড় হয়েছি। আমাকে যা করতে হবে আমি তাই করব। আপনাকে আমার উপর শুধু ভরসা করতে হবে। যা শুনে হপার তাকে অনুমতি দেয়। এইদিকে হেনরি তার অতীতে দেখতে পায় নিজের প্রাণ বাঁচাতে সে ডক্টরকে সে পাথর দিয়ে মেরে ফেলেছিল। দুঃখে সে অনেক ভেঙে পড়ে এবং লোকটির সুটকেস খুলে সেখানে মাইন্ড ফ্লেয়ারের পাথরের টুকরো দেখতে পায়। পাথরটি স্পর্শ করতে মাইন্ড ফ্লেয়ারের শক্তি হেনরির আহত শরীরে প্রবেশ করে এবং তার রক্তে মিশে গিয়ে তাকে দানবীয় ক্ষমতা দেয়। ডক্টর তখন তাকে বলে সেই শক্তির বিরুদ্ধে লড়াই করতে এবং সেটি যেন তার উপর নিয়ন্ত্রণ বিস্তার না করতে পারে, যদি করে তাহলে সে সবাইকে খেয়ে ফেলবে। হেনরি তখন মাইন্ড ফ্লেয়ারের মায়া আটকা পড়েছিল, তাই নিজের শক্তি ব্যবহার করে ডক্টরকে হত্যা করে ফেলে আর তখন থেকেই সে মাইন্ড ফ্লেয়ারের দাসে পরিণত হয়। আর এরই মাধ্যমে অতীতে ঘটে যাওয়া সেই সত্য হেনরির মনে পড়ে যায়। হেনরিকে এইসব দেখতে দেখে উইল বলে হেনরি তুমি তখন কেবল একটি শিশু ছিলে, তুমি খারাপ ছিলে না, তুমি আমারই মতনই, তুমি বাকি বাচ্চাদের মতনই ছিলে। মাইন্ড ফ্লেয়ার তোমাকে নিয়ন্ত্রণ করেছিল এবং এই গুহায় তোমাকে আসতে দিচ্ছিল না, কারণ যাতে তুমি সব সত্যটা ভুলে থাকো। সে তোমার সরলতার সুযোগ নিয়েছে, আমাদেরকে সাহায্য করো তাকে থামাতে, তাকে জিততে দিও না হেনরি। কিন্তু হেনরি দুঃখিত হলেও পাল্টা বলে যে মাইন্ড ফ্লেয়ার তাকে এই দুনিয়ার আসল কোচের চেহারা দেখিয়েছে
আমি বাধ্য হয়ে নয়, বরং সে ইচ্ছায় তার সাথে হাত মিলিয়েছি। আমি তার সাথে মোকাবেলা করতে পারতাম, কিন্তু আমি তা করিনি। তার আমাকে দরকার আর আমার তাকে দরকার। আর আমরা দুজন আলাদা নয়, আমরা দুজন একই। বর্তমানে হ্যানরির শক্তি চরমে পৌঁছায় এবং সে মাইন্ড ফ্লেয়ারের হৃৎপিণ্ডকে সচল করে দেয়। মাইন্ড ফ্লেয়ার জীবিত হয়ে পুরো টিমের সামনে এসে দাঁড়ায়। সবাই ভয় পেয়ে পালাতে শুরু করে। এরপর 11 সেখানে উপস্থিত হয়। সে সরাসরি মাইন্ড ফ্লেয়ারের সাথে লড়াই করতে শুরু করে এবং নিজের শক্তি দিয়ে তার বুক ছিঁড়ে তার বুকের ভেতরে ঢুকে পড়ে। ভেতরে ঢুকে ভ্যাকনাকে উপর থেকে ছিঁড়ে নিচে ফেলে দেয় এবং 11 ও ভ্যাকনার মধ্যে তীব্র লড়াই শুরু হয়। বাইরে থেকে মাইক বলে, আমাদেরকে 11কে সাহায্য করতে হবে। আমরা বাইরে থেকে মাইন্ড ফ্লেয়ারকে আক্রমণ করব। মাইন্ড ফ্লেয়ারকে বাইরে থেকে আক্রমণ করলে হাইপ মাইন্ডের মাধ্যমে ভ্যাকনাও আহত হবে। তখন সবাই বলে, এত বড় গডজিলাকে আমরা কিভাবে মারবো? লোকের সবাইকে বোঝায়, আমরা তাকে যেভাবেই হোক পাহাড়ের কাছে নিয়ে যাব আর সবাই মিলে তাকে আক্রমণ করব। তখন সবার মনে একটাই প্রশ্ন, সেই পাহাড় পর্যন্ত তাকে কে নিয়ে যাবে? এতে ন্যান্সি বলে, আমি তাকে সেখানে নিয়ে যাব বলে সে তার কাজে লেগে পড়ে। ন্যান্সি মাইন্ড ফ্লেয়ারকে তাদের পরিকল্পনার দিকে নিয়ে যায় আর ভেতরে ভ্যাকনা তার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এরপর বাইরে থেকে ন্যান্সি এবং বাকিরা মাইন্ড ফ্লেয়ারকে আক্রমণ করে তাকে ব্যস্ত রাখে। তারা চারদিক থেকে আগুন লাগিয়ে দানবটিকে দুর্বল করার চেষ্টা করে। তারা মনস্টারটিকে আগুন লাগিয়ে দেয়। ডাস্টিন আর স্টিভ মনস্টারের কেন্দ্রবিন্দুতে গিয়ে মনস্টারের ডিমগুলোকে আক্রমণ করতে থাকে, যাতে ভেতরে থাকা ভ্যাকনাও দুর্বল হয়ে পড়ে। 11 তার শক্তি দিয়ে ভ্যাকনাকে ধরে ফেলে, কিন্তু ভ্যাকনার শক্তির সাথে 11 পেরে উঠতে পারে না। ভ্যাকনা যখনই 11কে মারতে উদ্যত হয়, ঠিক তখনই উইল ভ্যাকনার শরীরকে নিয়ন্ত্রণে নিয়ে নেয়। উইল ভ্যাকনার হাত নিয়ন্ত্রণ করে বলে, আমি তোমাকে ভয় পাই না, শুধু আমি না, তোমাকে আর কেউই ভয় পায় না। এই বলে সবাই তার উপর আক্রমণ করে। উইল তার শক্তি দিয়ে ভ্যাকনার হাত ভেঙে ফেলে আর 11 তার শক্তি দিয়ে ভ্যাকনাকে ধারালো কিছুর সাথে আটকে দেয়। এতে মাইন্ড ফ্লেয়ার নিস্তেজ হয়ে মাটিতে পড়ে যায় আর সাথে সাথে মাইন্ড ফ্লেয়ারের হৃৎপিণ্ডও নিস্তেজ হয়ে যায়। ন্যান্সি ভেতরে এসে হলিকে উদ্ধার করে। এরপর একে একে সব বাচ্চাদেরকে উদ্ধার করা হয় আর সব বাচ্চাদের মুখ দিয়ে মাইন্ড ফ্লেয়ারের কালো ধোঁয়া বের হয়ে যায় এবং তাদের জ্ঞান ফিরে আসে। ভ্যাকনাকে যন্ত্রণায় ছটফট করতে দেখে সবাই তার কাছে এগিয়ে আসে। তখন জয়েস তার ছেলে উইলকে কষ্ট দেওয়ার জন্য ভ্যাকনাকে বলে, তুমি ভুল পরিবারের সাথে পাঙ্গা নিয়েছো, এবং সে প্রচন্ড ক্ষোভে ফেটে পড়ে। সে একটি কুড়াল দিয়ে ভ্যাকনার গলা কেটে প্রতিশোধ নেয় আর একে একে সবারই ভ্যাকনার দেওয়া বেদনাদায়ক স্মৃতিগুলো মনে পড়ে যায়। অন্যদিকে হপার এবং বেমা ল্যাবের ভেতরে বোমা সেট করে দেয়, যাতে পাওয়ার সোর্স ধ্বংস করে পুরো আপসাইড ডাউন জগৎকে চিরতরের জন্য শেষ করে দেওয়া যায়। সবাই যখন আপসাইড ডাউন থেকে বেরিয়ে আসছিল, তখন ডক্টরকে তার সৈন্যদের নিয়ে তাদের ঘিরে ফেলেন। তারা গাড়ির চাকা পাঞ্চার করে দেয় এবং আল্ট্রাসাউন্ড মেশিন ব্যবহার করে 11 শক্তি কেড়ে নেওয়ার চেষ্টা করে। সবাই যখন বন্দুকের মুখে বন্দী হয়, তখন 11কে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। তখন মাইক দেখতে পায় 11 আপসাইড ডাউনের ভেতরে চলে গিয়েছে নিজেকে উৎসর্গ করে দেওয়ার জন্য। 11 তখন তার হাইপ মাইন্ডের মাধ্যমে মাইকের সাথে যোগাযোগ করে এবং বলে, আমাকে এখন এখান থেকে বিদায় নিতে হবে। আমি না গেলে এই অশুভ শক্তি কোনোদিন শেষ হবে না এবং এই লোকেরা আমাদের পিছু কখনোই ছাড়বে না। মাইক তাকে আটকানোর চেষ্টা করলেও 11 বলে, সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ এবং বিদায় জানিও। এরপর সে আরো বলে, মাইক, তোমাকে এটা বুঝতে হবে, কারণ তুমি আমাকে সবসময় ভালোভাবে বুঝেছো। এরপর তারা একে অপরকে শেষবারের মতো বিদায় জানায়। ঠিক তখনই ল্যাবে রাখা বোমাটি বিস্ফোরিত হয়। পাওয়ার সোর্স ধ্বংস হয়ে যেতে শুরু করে। তখন আপসাইড ডাউন চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায় এবং বাস্তব পৃথিবীর সংযোগকারী ব্রিজগুলো ভেঙে পড়তে শুরু করে। একটি বিশাল বিস্ফোরণে সবকিছু কেঁপে ওঠে এবং বিস্ফোরণের সাথে সাথে সবার চোখের সামনে আপসাইড ডাউন জগৎটি চিরতরে বিলীন হয়ে যেতে শুরু করে। চারিদিকের পরিবেশ শান্ত হয়ে আসে। সবাই দেখতে পায় যে আপসাইড ডাউনে যাওয়ার পোর্টালটিও পৃথিবী থেকে চিরতরে অদৃশ্য হয়ে যায়। 11 মৃত্যুতে সবাই গভীরভাবে শোকাহত হয়। গল্পটি এখন 18 মাস সামনে এগিয়ে যায়। হকিং শহর থেকে এখন মিলিটারিরা চলে গিয়েছে এবং মানুষ আবারও স্বাভাবিক জীবনে ফিরে এসেছে। এইদিকে রবিন তার রেডিও স্টেশনে আবারও শো শুরু করে এবং সবাইকে বলে, আমার বন্ধুদের আজ স্কুলে গ্র্যাজুয়েশন ডে। এরপর গ্র্যাজুয়েশনের দৃশ্য দেখানো হয়। ম্যাক্স এখন পুরোপুরি সুস্থ, যা দেখে লোকাস অত্যন্ত আনন্দিত এবং তারা একে অপরকে চুম্বন করে। তবে মাইক এখনো সেই পোর্টালের জায়গায় গিয়ে 11 কথা ভেবে দুঃখ পায়। সে জীবনের পথে এগিয়ে যেতে চাচ্ছিল না, কারণ 11 সাথে ঝর্ণার ধারে কোনো শহরে শান্তিতে থাকার যে স্বপ্ন সে দেখেছিল তা অপূর্ণই রয়ে গিয়েছে। হপার এসে তখন মাইকে জানায় 11 নিজের সিদ্ধান্ত নিজে নিয়েছে। হপার বলে, তুমি চাইলে সারা জীবন এই দুঃখ নিয়ে পড়ে থাকতে পারো, অথবা পরিস্থিতি মেনে নিয়ে জীবনকে আরো উন্নত করতে পারো। অনেক বছর আগে আমি নিজেও এমন অনুভব করেছিলাম। তখন 11ই আমাকে শিখিয়েছিল যে জীবনকে গুছিয়ে নেওয়াটাই সঠিক কাজ। মাইক হপারের কথায় আশ্বস্ত হয় এবং এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। স্কুলের গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে প্রিন্সিপাল স্কুলের টপার ডাস্টিনকে স্টেজে আমন্ত্রণ জানায়। ডাস্টিন তার বক্তৃতায় বলে যে এই শহরে সে অনেক বিপদের সম্মুখীন হয়েছে, কিন্তু বন্ধুদের কারণে সে অনেক ভালো কিছু শিখতেও পেরেছে। সে প্রিন্সিপালের সমালোচনা করে সাহসের সাথে বলে, এই স্কুল রসাতলে যাক। তার কথা শুনে ছাত্ররা উল্লাসে
মেতে ওঠে। পরে ডাস্টিনের সাথে স্টেসি দেখা করতে আসে আর তার বক্তৃতার প্রশংসা করে এবং তাকে রাতের পার্টিতে আমন্ত্রণ জানায়। ডাস্টিন এবং তার বন্ধুরা সে পার্টি নিয়ে বেশ উত্তেজিত হয়ে পড়ে, কিন্তু মাইক বলে আমার কাছে এর চেয়ে আরো ভালো পরিকল্পনা আছে। এইদিকে রবিন, জনাথন, স্টিভ আর ন্যান্সি সন্ধ্যায় একত্রিত হয়। তারা সবাই এখন নিজেদের ক্যারিয়ার নিয়ে ব্যস্ত। স্টিভ একজন শিক্ষক হয়েছেন, জনাথন সিনেমা লিখছে এবং তা পরিচালনা করতে চায়। রবিন একটি গার্লস স্কুলে পড়ায়। অন্যদিকে ন্যান্সি জানায় যে সে পুরো পৃথিবী দেখতে চায়, তাই সে বিভিন্ন শহরে ঘুরে ছোটখাটো কাজ করছে। তারা ঠিক করে যে তারা সবসময় এভাবে একে অপরের সাথে যোগাযোগ রাখবে। একই সন্ধ্যায় হপার এবং জয়েস একটি রেস্টুরেন্টে ডিনার করতে যায়। হপার তখন জানায় যে সে বড় শহরে একটি শেফের চাকরি পেয়েছে, সেখানে সে ভালো বেতন এবং একটি বাড়ি পাবে। ফলে তারা দুজনেই সেখানে নতুন করে জীবন শুরু করার কথা ভাবে। ঠিক সেই মুহূর্তে হপার জয়েসকে বিয়ের প্রস্তাব দেয়। জয়েস অত্যন্ত খুশি হয়ে রাজি হয়ে যায়। উপস্থিত সবাই তাদের অভিনন্দন জানায় এবং তারা একসাথে নাচতে শুরু করে। ঠিক সেই সময় দেখা যায় মাইকের বন্ধুরা সবাই মিলে বেসমেন্টে সেই পুরনো জায়গায় ডাঙ্গলস এবং ড্রাগনস খেলছে, যেখান থেকে প্রথম সিজনে গল্প শুরু হয়েছিল। খেলা শেষ করে তারা নিজেদের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করতে থাকে। প্রথমে লুকাস আর ম্যাক্সের কথা বলা হয়। তারা ঠিক করে যে কলেজ শেষ করে তারা আজীবন একসাথে থাকবে। এরপর ডাস্টিনের কথা বলা হয়। সে ভবিষ্যতে একজন বড় বিজ্ঞানী হবে এবং সে তার সব স্বপ্ন পূরণ করবে এবং এর সাথে স্টিভ আর তার বন্ধুদের সাথে সময় কাটানোর পরিকল্পনা করে। এরপর উইলের কথা বলা হয়। উইল নিজের সত্তাকে গ্রহণ করে একজনকে এসে নিজেকে পরিচয় করিয়ে দেবে এবং সে তার মতো মানুষের সাথে সুখে জীবন কাটাতে শুরু করবে। সর্বশেষ মাইকের কথা বলা হয়। মাইক একজন লেখক হওয়ার সিদ্ধান্ত নেয়। সে তাদের এই পুরো রোমাঞ্চকর অভিযানের গল্প লিখবে এবং সারা পৃথিবীতে তাদের বীরত্বের কাহিনী ছড়িয়ে দিতে চায়। গল্পের শেষে মাইক একটি অদ্ভুত থিওরি শেয়ার করে। 18 মাস আগে যখন 11 সবাইকে বাই বলে বিদায় জানিয়েছিল, তখন সেখানে আল্ট্রাসাউন্ড স্পিকার চলছিল যা 11 এর ক্ষমতাকে অকেজ করে দেওয়ার কথা, কিন্তু 11 এর এতে কোনো প্রভাবই পড়ে না। সে কিভাবে সবার সাথে তখন কথা বলল? মাইকের মতে এটি ছিল কালির পরিকল্পনা। কালি মরার আগে 11কে বাঁচিয়ে রাখার সিদ্ধান্ত নেয় এবং একটি ভ্রম তৈরি করে। কালির ক্ষমতার কারণে সবাই দেখতে পায় যে 11 বিস্ফোরণে মারা গিয়েছে, কিন্তু আসলে 11 বেসমেন্টের গোপন রাস্তা দিয়ে পালিয়ে গিয়েছিল। কালির এই মায়ের কারণে ডক্টরকে বা অন্য কেউ কোনোদিনই 11কে খুঁজতে পারবে না। মাইকের বিশ্বাস 11 এখন ঝর্ণার ধারে কোনো এক ছোট শহরে নতুন পরিচয়ে শান্তিতে বেঁচে আছে। এই কথা শুনে সব বন্ধুরা খুশি হয়, কিন্তু পরের মুহূর্তে তাদের মন খারাপ হয়ে যায় আর বলে সত্যি যদি এই থিওরিটা সত্যি হতো তাহলে কতই ভালো হতো। কিন্তু আসলে এটা তো শুধু মাইকের থিওরি ছিল। এরপর মাইকের মা তাদেরকে খাওয়ার জন্য উপরে ডাকে। তারা বেসমেন্ট থেকে উপরে চলে যায়। তখন দেখা যায় হলি আর তার একদল বন্ধু সে বেসমেন্টে এসে নতুন করে গল্প করতে শুরু করে। মাইক তাদের দেখে হাসে, কারণ সে বুঝতে পারে এভাবে বন্ধুত্বের এই ধারা নতুন প্রজন্মের হাত ধরে বেঁচে থাকবে। আর এভাবেই স্ট্রেঞ্জার থিংস সিরিজের গল্পটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আমাদের ফাইনাল এপিসোডের গল্প। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর আমি খুবই আপসেট, এত কষ্ট করে নতুন একটা সিরিজ আমি এক্সপ্লেন করি আপনাদের জন্য, তাড়াতাড়ি আপলোডও করে দিই, কিন্তু অন্য চ্যানেলে একই ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আমার ভিডিও রিচ বা ভিউ কমে যায়। এই জন্য লাস্ট সিরিজটা এক্সপ্লেন করার আমার কোনো ইচ্ছেই ছিল না। তারপর আপনাদের কথা চিন্তা করে এটা এক্সপ্লেন করলাম। এবার থেকে সিদ্ধান্ত নিয়েছি লেটেস্ট কোনো সিরিজ, মুভি কোনো কিছু আর এক্সপ্লেন করব না, কারণ সে পরিমাণ ভালোবাসা আপনাদের কাছ থেকে পাই না। তো যাই হোক, এই কষ্ট নিয়ে নতুন বছরে নতুন করে শুরু করতে যাচ্ছি। সবাই আমার জন্য দোয়া করবেন, ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন। আর যারা আমার সাথে এখন পর্যন্ত আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।